গল্প শুরু করার আগে জানিয়ে রাখি, আমি কিন্তু মাতাল নই। হ্যাঁ, মদ আমি খাই, যখন যেরকম জোটে। বাংলা পেলে বাংলা, বিলিতি পেলে বিলিতি। তার জন্য কিন্তু আপনারা আমায় দোষ দিতে পারবেন না। স্বর্গের দেবতারাও সুরাপান করতেন। যদি তাঁদেরকে আপনারা দোষ না দেন, তাহলে আমাকেও দিতে পারবেন না। যাই হোক, আমি আপাতত কলকাতায় যাদবপুরের কাছে একটা মেসে থাকি, আরও দুজনের সঙ্গে। বাড়ি ছেড়েছি প্রায় 7-8 বছর হবে, যখন গ্র্যাজুয়েশন করতে আসি এই শহরে। যাদবপুর ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে ভর্তি হই। বুঝতেই পারছেন, 2015 সালে কেউ বাংলা নিয়ে পড়ছে, তার মানে তার ফিউচার কি হতে পারে। আমারও এর অন্যথা হয়নি। আমি আপাতত বেকার। 2-1টা পার্ট টাইম কাজ করি মাঝে মধ্যে, কোনো কিছুই পার্মানেন্ট নয়। মাস্টার ডিগ্রি করব ভেবেছিলাম, কিন্তু এখন যা অবস্থা, মনে হয় না পেরে উঠব। যদিও এখন আমার বন্ধু সংখ্যা অনেক বেড়েছে, কারণ সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে হয়, যদি তার সুবাদে কোনো কাজের সন্ধান পাওয়া যায়। 2-1টা পার্ট টাইম কাজ করেছি বাংলা সিরিয়ালে স্ক্রিপ্ট লেখার। আপাতত দিনের বেলা সারাদিন বাড়িতেই থাকি। সেরম কোনো কাজ না থাকলে সন্ধ্যের পরে বেরোই, বন্ধুদের ফ্ল্যাটে বা মেসে একটু ঢু মারি। বেশ অনেকগুলো বড় লোকের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি। তাদের দয়াতে মদ সিগারেট জোগাড় হয়ে যায়, আর নেশার ঘোরে চলতে থাকে আলোচনা। এক একদিন এক এক রকম বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষ হতে হতে প্রায় যখন বাড়ি ফিরি, তখন রাত 12টা-1টা বেজে যায়। রাতের শহর আমার বেশ ভালোই লাগে। একটা অদ্ভুত গন্ধ থাকে হাওয়ায়, নেশাটারও বাড়িয়ে দেয়। বড় রাস্তা ছাড়া আর সব ছোট রাস্তাতেই ছোট ছোট হলুদ বাতি জ্বলে, হালকা ঝিমুনি ভাব এসে যায় তাতে। যাওয়ার পথে রাতের গাড়ি মানুষ সব দেখতে দেখতে যাই। এই সময়টা আমি বেশ উপভোগ করি। যাদবপুর থানার সামনে হয়তো পুলিশ কোনো অপরাধী ধরে গাড়ি থেকে সবে নামাচ্ছে, বা হয়তো কোথাও কোনো ঝামেলা লেগেছে, তাই হন্তদন্ত হয়ে গাড়িতে উঠছে। কলকাতায় দিনের বেলা ট্রাফিক খুব কড়া হলেও রাত 10টার পরে মোটামুটি রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। সিগন্যালগুলো চলে ঠিকই, তবে তাড়াহুড়ো করে কেউ অত মানে না, তাই গাড়িগুলো হুস হুস করে পাশ দিয়ে হালকা হাওয়ার ঝাপটা দিতে দিতে দূরে মিলিয়ে যায়। কিছু কিছু চায়ের দোকান তখনও সবে বন্ধ হচ্ছে। যেদিন ইচ্ছা হয়, যাদবপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে 1 কাপ চা খাই। দোকানদারগুলোর সঙ্গেও চেনা জানা হয়ে গেছে। আমি গিয়ে কিছু বলিও না, শুধু দিয়ে দেয়। তারপর আবার হাঁটতে থাকি বাড়ির দিকে। আমার চলার পথে মাঝে মাঝে নানান ধরনের মানুষের সঙ্গে দেখা হয়। কেউ কেউ চেনা, কেউ কেউ অচেনা, আবার কারোর কারোর সঙ্গে পথেই চেনা জানা হয়ে যায়। আজ সুমিতদের বাড়ি থেকে বেরোবার সময় রাত প্রায় 1টা বেজে গেল। সুমিত আজকে একটা দারুণ স্কচ এনেছিল। ওর কোনো মাস্তুতো দাদা আমেরিকাতে থাকে, ওখান থেকে আসার সময় নাকি এনেছে। সেই বোতলে 3-4 জন মিলে প্রায় শেষ করে যখন বেরোলাম, তখন বাজে 1টা। তার সাথে শুরু হয়েছিল প্রবল তর্ক। আমি সেরকম কাগজ টাগজ পড়ি না, সারাদিনের খবরাখবর সব আমার এখান থেকেই জুটে যায়। আজকের গরম খবরটা জ্যোতি এসে বলল, আমেরিকা নাকি ইরানের সেনাধ্যক্ষকে মেরে দিয়েছে। এমনিতেই দেশে নানা জিনিস নিয়ে এখন ঝামেলা, তার মধ্যে দেশের বাইরেও 3য় বিশ্বযুদ্ধে দেশলাই কাঠি জ্বলল বলে। ইরান ব্যাপারটাকে মোটেই সাধারণভাবে নেয়নি, এবং তারা এখন প্রতিশোধের জন্য তৈরি। যদিও আমেরিকার রাষ্ট্রপতি তাতে কিছু এসে যায় না। তার কথা, ওই সেনাধ্যক্ষ নাকি অনেক মানুষ মেরেছেন, তাই তাকে মেরে আমেরিকাও ঠিকই করেছে। আমেরিকার দাদাগিরির স্বভাবটা এখনো যায়নি, খুব তাড়াতাড়ি যাবে বলে মনেও হয় না। তো এই নিয়ে সুমিত, জ্যোতি, বনি আর আমার মধ্যে বেশ খানিকক্ষণ তর্ক চলল। এই তর্কগুলো বেশ ভালো, কারণ এই সময় সবার নেশার ঘোরও থাকে, আবার মদ খেলে মানুষের মধ্যে লজিক্যাল কথা বলার একটা অদ্ভুত প্রবণতা আসে। বিশ্বযুদ্ধ লাগলে কে কোন দিক দিয়ে লড়াই করবে, আমাদের ভারতবর্ষ কাদের দিক নেবে, কলকাতা শহরে বোমা পড়ার সম্ভাবনা আছে কিনা, এই নিয়ে চলতে থাকে তর্ক। অনেক রাত অবধি তর্ক বিতর্ক চলল। তারপর ঠিক 1:45টায় আমার ঘড়ির দিকে চোখ পড়ল। দেখলাম আজ তর্কের ইতি হওয়া মুশকিল, আর এর থেকে বেশি রাত হলে আমার চাপ। আমি উঠে পড়লাম। স্কচটা খেয়ে নেশাটা বেশ ভালোই হয়েছে। জানুয়ারি মাস, শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। চাদরটা কান মাথা ভালো করে পেঁচিয়ে নিয়ে একটা বিড়ি ধরিয়ে হাঁটতে শুরু করলাম। পথঘাট প্রায় জনশূন্যই বলা যায়। মাঝে মাঝে একটা গাড়ির হেডলাইট চোখে পড়ছে দূরে, তাছাড়া দোকানপাটের আলো সব নিভে গেছে। রাস্তার কুকুরগুলো ঠান্ডায় আর থাকতে না পেরে মাঝে মাঝে কেউ কেউ করে উঠছে।
দু এক জায়গায় কিছু লোক আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে, আর আমি রাস্তার নিভু নিভু আলোয় নেশাচ্ছন্ন হয়ে হাঁটছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ধারের রাস্তাগুলোয় বেশ একটা আলো আঁধারি ভাব থাকে। থানা থেকে এইপি বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলাম এই অল্প আলোতে, ছায়ায় ঘেরা ফুটপাথ ধরে, আর পাশ দিয়ে তীব্র গতিতে রাতের গাড়িগুলো হর্ন বাজিয়ে চলে যেতে লাগলো। বিড়িটা প্রায় শেষ হয়ে এসেছে, ফেলতে যাব এমন সময় দেখি আলো আঁধারির মধ্যে একটা ছেলে। দূর থেকে যদিও বোঝা মুশকিল, তবুও যা মনে হলো ছেলেটার বয়স ওই 15-16 বেশি হবে না। ওই বয়সের একটা ছেলে একা একা এত রাতেই রাস্তায় কি করছে? দেখলাম ঠিক ফুটপাত আর রাস্তার মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে ছেলেটা। পরনের পোশাক দেখে মনে হয় সম্ভ্রান্ত পরিবারের। রাস্তাটা পার হবে বলে, কিন্তু ইতস্তত হয়ে কিছু একটা ভাবছে। আমি একটু দাঁড়িয়ে গেলাম। ছেলেটা চলে যাক, তারপর না হয়ে এগোবো। ছেলেটা রাস্তার দিকে কিছুটা এগিয়েই আবার পিছিয়ে আসছে। রাস্তায় গাড়িগুলো খুব দ্রুত গতিতে যাচ্ছে, থামবার কোনো লক্ষণই নেই। আমি ভাবছি একবার কি জিজ্ঞাসা করি কোন দিকে যাবে, এগিয়ে দেবো, তাহলে ওকে এগিয়ে দিই, তারপর নিজের বাড়ি যেতাম। এই ভেবে একটু এগোতে যাব, হঠাৎ চোখের সামনে যা দেখলাম, আমার নেশার ঘোর পুরোপুরি কেটে গেল। আমি সোজা ফুটপাতের গাছের জোর ধাক্কা খেয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। কোনো রকমে নিজেকে সামলে সামনের ঘটনার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলাম। ছেলেটা অনেকক্ষণ রাস্তার ফুটপাতের মাঝে দাঁড়িয়ে থাকার পর মনে হয় মনে সাহস করে রাস্তাটা পার করতে গেল, কিন্তু আমি দেখলাম সে রাস্তার ঠিক মাঝখানে গিয়ে একটা দ্রুত গতিতে আসা ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়েছে। আর ট্রাক ড্রাইভারই হঠাৎ এসে সামনে পড়ায় সামলাতে না পেরে ছেলেটাকে জোরে ধাক্কা মেরে সজোরে ব্রেক কষে দিল। চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে একটা প্রকাণ্ড আর্তনাদের আওয়াজ, আর ছেলেটা ট্রাকের ধাক্কায় প্রায় 2-3 মিটার দূরে ছিটকে পড়ল। কিছুক্ষণের জন্য যেন সবটা থমকে গেল। তারপর ট্রাকটা কোনো মতে স্টিয়ারিং ঘুরিয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত গতিতে সামনের অন্ধকারে মিলিয়ে গেল। ছেলেটা ছিটকে ফুটপাতে ঘেঁষে পড়েছে। আমি দেখতে পাচ্ছি সামনে ট্রাকের পিছনে 2-3টে গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। অত রাতে বাকি গাড়িগুলো থেকেও আর কেউ নেমে দেখল না। সবাই কাঁচ নামিয়ে একবার দেখে পাশ দিয়ে চলে গেল। আর তখন রাস্তায় আশেপাশে কোনো মানুষজন নেই যে ছুটে আসবে। আমার হাত পা কাঁপছে চোখের সামনে একটা ব্যাপার দেখে। ছেলেটা এখনো নড়ছে, মনে হয় প্রাণ আছে। আমি বুঝতে পারছি না আমার কি করণীয়। কাছেই তো যাদবপুর থানা, একবার গিয়ে ওদের জানাবো। যদি হাসপাতালে নিয়ে যায় ছেলেটা হয়তো বেঁচে যাবে। আমি কাঁপতে কাঁপতে একটু এগিয়ে গেলাম। অন্ধকারে যেটুকু দেখা যায় তাতে বুঝলাম ছেলেটার মাথা থেকে অঝরে রক্ত পড়ছে, রক্তে রাস্তা ভর্তি, শরীরটা থরথর করে কাঁপছে। আমার কি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত বা থানাতে? কিন্তু এগুলো কোনোটাই আমার সাহসে গুলালো না। তারপর আমি নেশাগ্রস্ত। এই অবস্থায় পুলিশের সামনে যাওয়াটা কতটা যুক্তিপূর্ণ এটা ভাবতে ভাবতে দেখলাম বেশ খানিকটা এগিয়ে এসেছি। ছেলেটা এখন একটা আবছায়া মাত্র। আমার সামনে কাল্টিভেশন অফ সায়েন্সের গেট। বাইরে একটা বড় আলো জ্বলছে, পেছনটা অন্ধকার, আর তার মধ্যে পড়ে আছে সেই 15-16 বছরের ছেলেটা। আমি এগোতে থাকলাম। আমার মাথা কাজ করছে না, নেশা পুরোপুরি কেটে গেছে। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাবো। আমি হাঁটা স্পিড বাড়ালাম। যখন বাড়ি ঢুকলাম তখন প্রায় 1:30 বাজে। মনের ভেতরটা অস্থির অস্থির করছে। এরমভাবে আমি কখনো চোখের সামনে কাউকে মরতে দেখিনি। আর এটা ভেবে নিজের ওপর ঘৃণা হচ্ছে। আমি চাইলেই ছেলেটাকে বাঁচাতে পারতাম। শরীরে উত্তেজনা হলে এই কনকনে শীতের রাতেও যে কিরকম গরম লাগে এটা বেশ অনুভব করতে পারছি। একটু চোখে মুখে জল দিলাম। ছেলেটার রক্তাক্ত মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। বিছানায় শোবার পরে বেশ কিছুক্ষণ মাথার ভেতর ঘটনাটা ঘুরছিল। তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। নমস্কার বন্ধুরা, নিশিরাত গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের গল্পের আড্ডায় চলছে সুলেখক কৌশিক মজুমদারের কলমে ডক্টর পার্থ সিরিজের প্রথম গল্প। কৌশিক মজুমদার 2 ভাষার জাদুকর, ইংরেজি এবং বাংলা, যার কলমে
শব্দেরা হয়ে ওঠে শ্বাসরুদ্ধ রহস্য। তার সৃষ্টি ডক্টর পার্থ এবং তার সহকারী কৌশিক বাংলা সাহিত্যের অন্ধকার অলিগলি ধরে পাঠককে নিয়ে যায় এমন সব অপরাধের গভীরে যেখানে যুক্তি আর আবেগের লড়াই চলে সমান তালে। এই গল্পগুলো শুধু খুন বা রহস্য নয়, এটা একটা মনস্তাত্ত্বিক অভিযান যেখানে প্রত্যেকটি অপরাধের পেছনে লুকিয়ে থাকে মানুষের ছায়া সংস্কার, অপরাধবোধ আর বিকৃত ন্যায়বোধ। এই প্রথম সেই অন্ধকার গল্পগুলো শব্দে রূপ নিচ্ছে। শুরু হচ্ছে নিশিরাগ গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন, সুলেখক কৌশিক মজুমদারের কলমে ডক্টর পার্থর ডায়েরি সিরিজের প্রথম গল্প কালান্তক রহস্য। আমার রুমমেট প্রশান্ত ঠিক সকাল 10টায় অফিস বেরোয়। ও সল্ট লেকের একটা কল সেন্টারে কাজ করে। ও বেরোনোর আগে আমাকে ঘুম থেকে তুলে দিয়ে যায়। আজও তাই করল। আমি উঠে বসলাম। কাল ঘুম আসতে আসতে কত রাত হয়েছে খেয়াল নেই। মাথার ভেতরে কেবল একটাই জিনিস ঘুরছে। সকালবেলা উঠে একটু ফ্রেশ লাগছে। কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে বসে রইলাম। দোতলা বাড়ির জানলা, সামনের রাস্তাটা ভালোই দেখা যায়। কত মানুষজন চলাফেরা করছে। গাড়ির হর্নের শব্দ, অটো চালকদের গলার আওয়াজ, ফেরিওয়ালার ডাক, অফিস যাত্রীদের তাড়াহুড়ো, সব নিয়ে দিনটা শুরু হয়ে গেছে নিজের গতিতে। আজ আমার সেরকম কাজ নেই, আর বিকেলের আগে বন্ধুদের মেসেও যাব না, তাই বাড়িতেই সময় কাটাতে হবে। কর্মক্ষেত্র একটা রাখা ছিল টেবিলের উপরে, মনে হয় দীপনের। ওটা নিয়েই উল্টে পাল্টে দেখতে লাগলাম কোনো ভালো চাকরির সন্ধান আছে কিনা। কিন্তু মাথার ভিতরে ওই এক চিন্তা করছে। একবার মনে হলো হাঁটতে হাঁটতে ওই জায়গাটা একবার যাই, এদিক ওদিক থেকে ঠিক খবর পেয়ে যাব ছেলেটার কি হয়েছে। তারপর মনে হলো আমার কি দরকার, আমি তো ছেলেটাকে চিনিও না। আর যে নিজের ইচ্ছায় গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে তার কথা আমি ভেবে কি করব, আমি এতে কি করতে পারি। আবার মনে হলো আমার চোখের সামনেই তো ঘটনাটা ঘটল, আমার তো একটা কর্তব্য ছিল। আমি যদি ওর সাথে একবার কথা বলতাম তাহলে তো হয়তো ছেলেটা এসব করতো না। এইসব ভাবতে ভাবতেই মোটামুটি সারা দিনটা কাটিয়ে ফেললাম। এখন মদের আসর বসেছে। 4টে গ্লাসে ওল্ড মং পড়ল। শীতের রাতে গা গরম করার একমাত্র ওষুধ। সুমিত দেখলাম আজ বেশ ভালো মুডে আছে। ওর গার্লফ্রেন্ড আমেরিকার কোনো একটা ভালো কলেজে চান্স পেয়েছে, ওর জন্যই এই ওল্ড মঙ্কের ব্যবস্থা। সুমিতের বাবা বড় ব্যবসায়ী, এইসব টুকটাক বন্ধুদের মদ খাওয়ানো ওর খুব একটা গায়ে লাগে না। প্রথম গ্লাসটা এক নিমেষে শেষ করে সুমিত বলতে শুরু করলো, এবার ভাই খুব তাড়াতাড়ি আমাকেও বাইরে একটা চান্স লাগাতে হবে, তারপরে বিদেশে গিয়ে লিভ ইন করবো। লিভ ইন এখানে সালা সব মিডিল ক্লাস মেন্টালিটি, পোষায় না আমার, একদম পোষায় না। বনি রেগে গিয়ে বলল, কলকাতায় থেকে খেয়ে পড়াশুনো করে তারই নিন্দা করছে। এই সব মালের জন্যই দেশটা গোল্লায় গেল। নিজের দেশ, নিজের শহরের প্রতি যদি মানুষের গর্ব না থাকে তাহলে আর তাকে কী বলবো। দেখ ভাই, আমি না তোর মতো হিপোক্রিট হতে পারবো না। আইটি কোম্পানিতে চাকরি করে অনসাইট পাওয়ার জন্য ম্যানেজারের পেছন পেছন দুবেলা ঘুরঘুর করে কেউ যদি বলে দেশকে ভালোবাসি, তাহলে সেটা মিথ্যে ছাড়া কিচ্ছু নয়। ভাই এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোর মদ খাচ্ছি বলে তুই যা খুশি তাই বলবি? জ্যোতি ওদের মাঝখানে বসেছিল, দুজনের হাত চেপে ধরে বলল, উফ, তোরা এবার থাম তো একটু। গাছে কাঁঠাল গোঁফে তেল। সুমিতাকে চান্স পাক আমেরিকার কলেজে, আর বনি তুইও আগে অনসাইটটা লাগা, তারপর এসব নিয়ে ভাবা যাবে। কিন্তু আমার কথা হলো, আজ সন্ধেবেলা থেকে মদনটা এত চুপচাপ কেন? কথাটা শুনেই সুমিত, বনি, জ্যোতি তিনজনেই একসঙ্গে আমার দিকে এমনভাবে তাকালো যে আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। কিছুক্ষণ পর ভেবে বললাম, মনটা ভালো নেই রে, একটু অস্থির হয়ে আছে। এই কি হয়েছে বলতো? বাড়িতে সমস্যা নাকি প্রেমে বাধা? আমি বেশ গম্ভীরভাবে সিগারেট একটা টান দিয়ে বললাম, এগুলো কোনোটাই নয় রে, অন্য ব্যাপার। কাল রাতে এখান থেকে ফেরার সময় এমন একটা ঘটনা ঘটেছে না, সব কিছু আমার মাথায় উঠে গেছে। বলছি, তার আগে একটা পেগ বানাতো। বুঝতে পারলাম সবার কৌতূহল বেশ বেড়ে গেছে। এরকম শীতের রাতে ওল্ড মঙ্কের সাথে এরকম একটা ঘটনা কার না ভালো লাগে। আমি কাল রাতের ঘটনাটা সব ওদের খুলে বললাম।
তুই রাস্তায় ছেলেটাকে ফেলে চলে এলি? সহনাগরিক হিসেবে তোর কোনো কর্তব্য নেই? শোন ভাই, তুই ওখানে থাকলে না দেখতাম কত নাগরিকত্ব পালন করতিস। যত সব মুখে বলা সোজা, জানিস তো, কিন্তু আসল সময় না সব ঘেঁটে যায়। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু একটা বাচ্চা ছেলে এরকমভাবে গাড়ির সামনে এসে সুইসাইড করবে কেন? অনেকে পরীক্ষার ফল ভালো না হলে সুইসাইড করে অবশ্য, বা হয়তো বাবা মার কাছে বকুনির চোটে গলায় দড়ি দেয় শুনেছি, কিন্তু গাড়ির সামনে এসে সুইসাইড করা, বাবা এত ডেয়ারিং ব্যাপার। কথাটা তুই ভুল বলিস নি, জানিস, বেশ অদ্ভুত ব্যাপার। বয়সও বেশি না। আচ্ছা, ওর বন্ধু বান্ধবরা চ্যালেঞ্জ দেয়নি তো? চ্যালেঞ্জ? মরবার চ্যালেঞ্জ? না মানে ভাব, হতেও তো পারে। আমরা তো স্কুলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতাম, অনেক সময় ডেয়ার পেলে এরকম অদ্ভুত জিনিস করতে বলা হতো। কিন্তু তাই বলে গাড়ির সামনে আসতে বলবে? জানি না ভাই, আমিও তো বয়েজ স্কুলে পড়েছি, আমাদের তো এরকম হতো না। আরে ইয়ার কি ফাজলামো ঠিক আছে, তাই বলে এরকম ডিরেক্ট মরতে বলা? আরে বাবা, সুইসাইডও তো হতে পারে, এখনকার ছেলে পিলে সব প্রেমের প্রত্যাখ্যান পেয়েও তো হতে পারে নাকি? না না, এটা না সুইসাইড নয়, জানিস তো, এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আচ্ছা জ্যোতি, তোর মামা তো পুলিশ, ব্যাপারটা ওনাকে একবার বলবো? উনি যদি কোনো মানে উনি তো নিশ্চয়ই খবর পেয়েছেন। না না, একদম না। তারপর তোকে থানায় যেতে হবে সাক্ষী হিসেবে। তোকে জিজ্ঞেস করবে যে তুমি সব কিছু ঘটতে দেখে ওকে বাধা দাওনি কেন। তোর অনেক চাপ বেড়ে যাবে ভাই। এমন কি কেউ নেই যাকে ব্যাপারটা খুলেও বলা যায় আর কোনো ঝামেলাও হবে না? জ্যোতি বেশ কিছুক্ষণ ভাবল। সুমিত ততক্ষণে একটা পেক শেষ করে ফেলেছে। সবাই বেশ গম্ভীর হয়ে গেছে ঘটনাটা শোনার পর থেকে। আমি গিয়ে সুমিতের কম্পিউটারে একটা গান চালিয়ে দিলাম, যাতে সবার মুডটা এবার একটু ফিরে আসে। খানিকক্ষণ বাদে জ্যোতি বলল, একজন লোক আছে যে ঠিক পুলিশও নয়, আবার পুলিশের সাথেই কাজ করে। কলকাতায় নয়, বাইরেও কিন্তু ভদ্রলোকের বেশ নামটা। একবার এসেছিলেন আমাদের বাড়িতে। তুই ওকে বলতে পারিস ব্যাপারটা, উনি যদি কিছু করতে পারেন। কি নাম ভদ্রলোকের? নাম পার্থ মুখার্জি, পেশায় শিক্ষক। শিক্ষক? আরে শিক্ষক এই ব্যাপারে কি বলবে? হ্যাঁ, উনি না একটা অদ্ভুত বিষয়ের শিক্ষক, ক্রিমিনোলজি পড়ান, বুঝেছিস। কিছুদিন আগে যাদবপুরেও একটা গেস্ট লেকচার দিয়ে গেছেন। সুমিত, তুই বলছিলি না ওনার কথা কিছুদিন আগে? আরে ওই ভদ্রলোক, হ্যাঁ ভাই, উনি কিন্তু একটা অসাধারণ লোক। ওর কথা শুনে আমাদের অনেকেরই ক্রিমিনোলজি নিয়ে বেশ একটা জেগে গেছে। আমি তো বাড়ি এসে সাবজেক্টটা নিয়ে রীতিমতো অনলাইনে ঘাটাঘাটি শুরু করে দিয়েছি। বাবা, তোরা এমনভাবে বলছিস আমারই তো কৌতূহল বেড়ে যাচ্ছে রে। আরে কৌতূহল বাড়বেই। উনি যা কথা বলেন আর সেদিন যা প্রেজেন্টেশনটা দিয়েছেন, আমরা সবাই ইমপ্রেসড হয়ে গেছি। জ্যোতি একদম ঠিক লোকের কথা বলেছে। তুই ওনাকে গিয়ে একবার বল ভাই, উনি বলতে পারবেন যে ছেলেটা কেন এরকম করলো। আসলে ঠিক করে কাউকে না বলতে পারলে আর এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো সেটা বুঝতে না পারলে আমার মাথাটা ঠিক মানে কাজ করছে না। বেশ ঘাবড়ে আছি রে। কিছু একটা 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 সাহায্য করতে না পারা অবধি না একটা ভেতরে একটা অদ্ভুত গিল্টি ফিলিং হচ্ছে। দেখ, তুই চিন্তা করিস না, একদিন ওনার কাছে যা। উনি স্টুডেন্টদের কিন্তু সবসময় হেল্প করেন। আরে কিন্তু আমি তো স্টুডেন্ট নই। আরে তুই নয় তো কি হয়েছে, আমি তো স্টুডেন্ট। সেদিন প্রেজেন্টেশনের সময় ওনার নাম্বার নিয়েছিলাম। বললেন যে কখনো কিছু জানার ইচ্ছে হলে জাস্ট ফোন করে বাড়িতে চলে আসতে, সারা দিনই ছাত্র থাকে, যখন খুশি আসতে বলেছে। আমি ওনাকে একদিন ফোন করে তোকে নিয়ে চলে যাব, ব্যাস। আমি রাজি হয়ে গেলাম। ব্যাপারটা ঠিকঠাক কাউকে জানাতে পারলে একটু মনে শান্তি তো পাবো। পরদিন বেলার দিকে সুমিতের একটা ফোন পেলাম। বিকেল 6টায় পার্থ মুখার্জি স্যার আমাকে আসতে বলেছেন। ওনার বাড়ি নাকি নিউ আলিপুরে। ওই সময় ওনার অন্য ছাত্রদের সঙ্গেও উনি দেখা করেন, আমার সঙ্গেও করবেন। সুমিতের কাছে ওনার ব্যাপারে শুনে কেন জানি না মনে হচ্ছে উনি আমার এই মনের অস্থিরতা কাটাতে পারবেন। আর যদিও মনের অবস্থা অনেকটাই ভালো আগের থেকে, সেই ছেলেটার মুখটা আর ভেসে উঠছে না বারবার। সময় মানুষের দুঃখকে অনেকটা কাটিয়ে উঠতে সাহায্য করে। তবে জিনিসটা এত কাছ থেকে দেখেছি যে মনে হয় এর একটা ছাপ আমার সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। কথা মতো বিকাল 5টার মধ্যে আমি তৈরি হয়ে নিলাম। সুমিতর বাইকে করে আমায় নিয়ে যাবে স্যারের বাড়ি। একটু আগে যাব বলেই ঠিক করেছে। আমি গিয়ে 8B বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালাম। সুমিত এলো ঠিক 5:20। দেখলাম ও ট্রাউজার আর শার্ট পরে বেশ ভদ্রলোক সেজে এসছে। জিজ্ঞেস করতে বলল এইটুকু নাকি দরকার, নাহলে নাকি ভালো স্টুডেন্ট মনে হয় না।
যখন পৌঁছালাম আকাশ প্রায় অন্ধকার হয়ে গেছে। আমরা দরজার বেল বাজাতে একজন খুলে আমাদের বৈঠকখানায় গিয়ে বসতে বলল। বৈঠকখানায় ঢুকে দেখলাম একটা বড় ঘর, সামনের কিছু বসবার সোফা আর ভেতর দিকে একটা টেবিল, যেখানে বসে আছেন পার্থ স্যার, আর ওনার উল্টো দিকে দুজনই আমারই বয়সী ছেলে। দেখে যা মনে হলো ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা। ওনার পেছনের আলমারিটায় অনেকগুলো বই, সেগুলো নানা ধরনের বইয়ে ঠাসা। দেখে মনে হয় কোনো উকিলদের বাড়িতে এসেছি। আমরা দুজন বসলাম সোফায়। যিনি দরজাটা খুলেছিলেন উনি এসে আমাদের গ্লাসে করে জল দিয়ে গেলেন। সুমিত স্যারের দিকে এগোতে যাচ্ছিল আমরা এসেছি বলে জানানোর জন্য। উনি দেখলাম চোখের ইশারায় ওকে বসতে বললেন। সুমিত ফিরে এসে বসে পড়ল। উনি ছেলেগুলোকে কি বলছেন আমরা দূর থেকে শুনতে পাচ্ছিলাম। উনি বলতে লাগলেন, দেখো, আমি তোমাদের সাজেশন দিতে পারি, তবে মূল বিষয়ে তোমাদেরকেই বাছাই করতে হবে। এখন যে যে বিষয়ে কাজ চলছে তার কিছু কিছু তো তোমাদের বললামই। সাইবার ক্রাইম অবশ্য তার মধ্যে একটা বড় জায়গা নিয়েছে আজকের পৃথিবীতে, তাই ওর মধ্যে তোমরা অনেকগুলো বিষয়ে রিসার্চ করার সুযোগ পাবে। তাছাড়াও মহিলাদের উপর হওয়া নানান ধরনের ক্রাইম নিয়ে অনেক কাজ হচ্ছে। তোমরা যে জিনিসটা নিয়ে রিসার্চ করবে তার উপর পর্যাপ্ত তথ্য তোমাদের সংগ্রহ করতে হবে। সেটা কিন্তু খুব সহজ হবে না, কারণ তোমাদের অনেক সময় সত্যিকারের অপরাধীদের থেকেও তথ্য সংগ্রহ করতে হতে পারে। তাই সেই বুঝে তোমার বিষয়টা বেছে নিও। ছেলেগুলোর গলা শুনে বেশ ঘাবড়ে আছে বলে মনে হলো। স্যার, এই তথ্য প্রমাণ জোগাড় করতে আমাদের কোথায় কোথায় যেতে হতে পারে? বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। থানায় তো প্রায় সময়ই যেতে হবে এবং পুলিশদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এছাড়াও জেলখানা, সাইবার রিসার্চ সেন্টার, লালবাজার, আরও অনেক ধরনের জায়গা রয়েছে। দেখো, ক্রিমিনোলজিতে রিসার্চের উপর একটা বিশাল জায়গা পড়ে আছে। ভারতবর্ষে এই বিষয় নিয়ে খুব কম লোক কাজ করেছে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি একবার তোমাদের এটা ভালো লেগে যায় তাহলে এই ফিল্ডে এখনো অনেক কাজ করার সুযোগ আছে। এখন আমাদের অনেক ক্রিমিনোলজিস্ট দরকার। ঠিক আছে স্যার, আমরা নিজেরা একটু দেখি, তারপরে আপনাকে জানাচ্ছি কী নিয়ে রিসার্চ করব। আসি স্যার। ঠিক আছে বলে স্যার উঠে পড়লেন। ছেলেগুলো নিজেদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল। পার্থ স্যার এবার আমাদের দিকে এগিয়ে এলেন। আমাকে তোমাদের মধ্যে কে ফোন করেছিল? সুমিত ঘাড় নেড়ে বলল, স্যার আমিই করেছিলাম। আপনার যাদবপুরের সেমিনারের সময় আমি ছিলাম স্যার ওখানে। মানে প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে। সেই থেকেই ভাবছিলাম আপনার সাথে দেখা করবো একবার। এই ফিল্ডে অফ স্টাডির ব্যাপারে কিছু জানার ছিল আমার, কিন্তু সময় হচ্ছিল না সত্যি বলতে। গতকাল কৌশিক এসে একটা অদ্ভুত ঘটনার কথা বলল, যেটা ওকে বেশ বিব্রত করেছে। তখন আমার আপনার কথাটা মনে পড়লো স্যার। তাই ভাবলাম আপনার সাথে দেখা করে কথা বলেও যদি ধোঁয়াশাটা একটু কাটে। উনি আমার দিকে তাকালেন, তারপর চোখের চশমাটা খুলে মুছতে মুছতে জিজ্ঞাসা করলেন, কি এমন ঘটনা? আমি সামনে রাখা গ্লাস থেকে একটু জল খেলাম। কেন জানি না বেশ নার্ভাস লাগছে। তারপর স্যারকে শান্ত মাথায় সেদিনের রাতের ঘটনাটা খুলে বললাম। উনি মন দিয়ে সবটা শুনলেন, মাঝে মাঝে আমাকে আটকে কিছু কিছু ডিটেলও জেনে নিলেন। আমারও ওনাকে পুরো ঘটনাটা বলতে পেরে বেশ হালকা লাগছিল। মনে হচ্ছিল উনি এমন কিছু একটা বলবেন যা আমার অস্থিরতা কাটাতে পারে। কিন্তু উনি শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, কিছু একটা ভাবলেন। আমি আর সুমিত একে অপরের দিকে তাকালাম। তারপর উনি বললেন, যদিও আপাত দৃষ্টিতে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে, কিন্তু এর পিছনে কোনো প্ররোচনা রয়েছে কিনা খুঁটিয়ে দেখা দরকার। তুমি ছেলেটার যা বয়স বললে, এই বয়সে বাচ্চারা মানসিকভাবে দুর্বল এবং বিভ্রান্ত থাকে। অনেকেই তার সুযোগ ওঠানোর প্রচেষ্টা করে। তুমি বললে ঘটনাটা যাদবপুর ইউনিভার্সিটির কাছে ঘটেছে, তাহলে ওখানকার থানা নিশ্চয়ই জানবে এ ব্যাপারে। আমার ওখানকার বড়বাবুর সাথে পরিচয় আছে, একবার খোঁজ নিয়ে দেখব। স্যার, আমাকে আবার ওনারা এসে জিজ্ঞাসাবাদ করবেন না তো? তুমি কি পুলিশকে এত ভয় পাও? আসলে হ্যাঁ, পুলিশদের দেখলে আমার কীরকম একটা হয়। আচ্ছা, আমি ওনাদের তুমি কি দেখেছো না দেখেছো সেই ব্যাপারে কিছু বলবো না। তবে আমি চাই তুমি আমার সাথে একবার কোনো এক থানায় চলো। তোমার ভয় একদমই কেটে যাবে। বুঝবে
পুলিশরাও আমাদের মতোই সাধারণ মানুষ, ভয় পাওয়ার মতো কোনো জিনিস না। সুমিত পাশ থেকে বলল, হ্যাঁ স্যার, প্লিজ আপনি নিয়ে চলুন একবার, আপনার ছাত্র হয়ে যাব আমরা। হ্যাঁ, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ওই ছেলেটা কেন এমন করলো? ব্যাপারটা সত্যি অদ্ভুত। নিজেকে যদি শেষ করতেই হয়, সে তাহলে অন্য কোনো পথ বেছে নিল না কেন? তাকে কি কেউ জোর করেছিল? খুব অদ্ভুত, বুঝলে? মানুষের মনের ভেতরে যে কি আছে সেটা বুঝে ওঠা। যদিও আমার পড়াশোনা আমাকে অনেক সাহায্য করে এদিকে, আর আত্মহত্যার ব্যাপারে আমরা মানুষকে অনেক বুঝিয়ে সচেতন করতে পারছি না। দিন দিন আত্মহত্যা বেড়েই চলেছে। মানুষের চাহিদা যত বাড়ছে বাড়ছে বিফলতা, আর তার থেকে ঘটছে এই আত্মহত্যা। খানিকক্ষণ থেমে আমার দিকে তাকিয়ে স্যার বললেন, তবে তোমার ভয় পাওয়ার কিছু নেই। তোমার স্মৃতিতে এই ঘটনাটা এখনো টাটকা রয়েছে, তাই বারবার ফিরে এসে তোমাকে অসুবিধায় ফেলছে। সময়ের সাথে সাথে অন্য স্মৃতিটা এসে এর উপর বসবে, এবং আস্তে আস্তে এই স্মৃতিটা তুমি ভুলে যাবে, বা তোমাকে আবার এটাকে জোর করে মনে করতে হবে, না হলে এটা আসবে না। তুমি এক কাজ করো, বন্ধুদের সাথে একটু কোথাও ঘুরে এসো, দেখবে এটা আস্তে আস্তে ভুলে যাবে। আমার স্যারের কথাগুলো বেশ ভালো লাগলো। দারুণভাবে বর্ণনা করলেন। আমি যাতে মাতাল হলেও তালে ঠিক আছে এখনও। বুঝি কোন মানুষের কথার ভার কতটা। আমি মাথা নাড়লাম। স্যার, আপনার সেদিনের সেমিনারে আপনার কথাগুলো শুনে আমার কিন্তু বেশ কৌতূহল হয়েছিল। ক্রিমিনোলজির সাবজেক্টটা সম্বন্ধে যদি কিছু বলতে পারেন এখন। পার্থ স্যার উঠে পড়লেন, জানলার কাছে গিয়ে একটা সিগারেট ধরালেন, তাতে একটা টান দিয়ে বললেন, ক্রিমিনোলজি বলতে পারো একটা সব ধরনের মিশ্রণওয়ালা বিষয়। কিছুটা ফরেন্সিক বিজ্ঞান রয়েছে, কিছুটা মনস্তত্ত্ব, কিছুটা ইতিহাস, কিছুটা আইন। এই সব ব্যবহার করে আমরা ক্রিমিনালদের বা যারা গর্হিত কর্ম করছে তাদের মন বোঝার চেষ্টা করি। জন্ম থেকেই কারোর ক্রিমিনাল ইনস্টিংক্ট রয়েছে কিনা, বা চোখের সামনে কোনো দুর্ঘটনা দেখে কারোর ক্রিমিনাল ইনস্টিংক্ট এসেছে কিনা, এই সব খুঁটিয়ে দেখি। এর জন্য আমাদের পুলিশ, ক্রিমিনাল, উকিল বা যারা আইনগুলো বানাচ্ছেন তাদের সাথে ওঠা বসা করতে হয়, এবং প্রত্যেকটা ক্রিমিনালকে আলাদা আলাদাভাবে স্টাডি করতে হয়। তাহলে তো ব্যাপারটা মানে বেশ থ্রিলিং যাকে বলে। ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল নিয়ে সবসময় কাজ করা। আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে বেশ একটা নেটফ্লিক্সের থ্রিলার সিরিজগুলো হয় না, ডিটেকটিভের মতো। আমার কিন্তু ওগুলো বেশ লাগে। পার্থ স্যার নিজের হাসি চাপতে পারলেন না। সত্যি সুমিত্রা মাঝে মধ্যে এমন বেফাস কথাবার্তা বলে, এবার হয়তো স্যার আর আমাদের সিরিয়াসলি নেবেনই না। তবে ওটা ভেবে তুমি যদি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে ভাবো, তাহলে ভুলই ভাববে। এটা কিন্তু বেশ কঠিন একটা বিষয়, এবং আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। কিন্তু যত এই সাবজেক্ট নিয়ে রিসার্চ হচ্ছে, আমরা আরও অপরাধ জগৎ সম্বন্ধে জানতে পারছি, তত আমরা এতে এগিয়ে যাচ্ছি। সময়ের সাথে সাথে ক্রাইমও পাল্টাচ্ছে। ঘড়ির দিকে চোখ যেতে খেয়াল হলো প্রায় 1.5 ঘন্টা হয়েছে আমরা এখানে এসেছি। এবার বোধহয় আমাদের ওঠা উচিত। আমি সুমিতের পায়েটা ঠোকা মারলাম। ও আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, আমার চোখের ইশারা বুঝে ব্যাটা থেমে গেল। ও অনেকটা সেই কলেজের ওই যারা সামনের বেঞ্চে বসে কিন্তু কোনো প্রশ্ন মাথায় না আসা সত্ত্বেও বারবার প্রশ্ন করে যায়, ওই রকম টাইপের ছেলে। অনেক ধন্যবাদ স্যার। আজ তাহলে উঠি। আপনার সাথে কথা বলে আপনাকে সবটা জানাতে পেরে সত্যিই ভাল লাগছে। এখন অনেকটা হালকা বোধ করছি। আসি স্যার। পার্থ স্যার এগিয়ে এসে আমার কাঁধে একটা হাত রাখলেন। চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই ভুলে যাবে। আর আমি ছেলেটার ব্যাপারে খোঁজ নিচ্ছি, কিছু জানতে পারলে তোমাদের খবর দেব। তোমরা তোমাদের ফোন নাম্বারগুলো দিয়ে যাও ওর কাছে। যিনি আমাদের দরজা খুলে দিয়েছিলেন দেখলাম উনি দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। ওকে নম্বরগুলো লিখতে বলে স্যার ভেতরে চলে গেলেন। আমরাও আরও বেশি অপেক্ষা না করে নম্বরগুলো একটা কাগজে লিখে দিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির দিকে না গিয়ে চললাম সুমিতের বাড়ির দিকে। মনে হচ্ছে আজকে ঠেকটা বেশ জমবে। দুজনেই অনেক কিছু জেনেছি নতুন নতুন। স্যারের কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে চললাম। কোনোভাবেই দুশ্চিন্তাগুলো থেকে মুক্তি পেতেই হবে। স্যারের সঙ্গে দেখা হবার পরে বেশ কিছুদিন কেটে গেছে। মাঝখানে আমার বন্ধুদের সাথে 2 দিনের জন্য তাজপুরও ঘুরে এসেছি।
সমুদ্র তীরে একটা মেয়েকে দেখে জ্যোতির বেশ পছন্দ হয়। মেয়েটি তার বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিল। আমরা ভরপুর উৎসাহ দেওয়া সত্ত্বেও বেচারা তার সঙ্গে একটা কথাও বলতে পারেনি। সেই নিয়ে আমরা কদিন খুব পেছনে লেগেছি ওর। তারপর তাজপুর থেকে ফেরার পথে সুমিতদের গাড়ি খারাপ হয়ে যায়, সেও এক অভিজ্ঞতা। গাড়ি সারিয়ে ফিরতে পরদিন সকাল হয়ে গেছিল। যাই হোক, এইসবের পরে পুরনো কথাবার্তা সবই ভুলে গেছি। মন মেজাজ একদম সতেজ হয়ে গেছে। ফিরে এসে একটা কোচিং সেন্টারে পড়াতেও শুরু করেছি, কিছু টাকাও আসছে হাতে। একদিন পড়িয়ে ফিরছি, তখন রাত 8টা বাজে। ফিরে ভাবছিলাম ফ্রেশ হয়ে ঠেকে যাব, আজ বঙ্কুর আসার কথা। ও এলে আবার তাস খেলাটা বেশ জমে, আগে থেকেই কথা হয়ে গেছে। বাড়িতে ঢুকতে যাব ঠিক তখনই আমার মোবাইল ফোনটা বেজে উঠল। পকেট থেকে বার করে দেখলাম একটা অচেনা নাম্বার। ফোনটা ধরতেই ওই পার থেকে একটা চেনা গলা ভেসে এলো। কৌশিক, আমি পার্থ স্যার বলছি। কাল একবার আমার বাড়ি আসতে পারবে? কেন স্যার, কোনো খবর পেলেন? খবর অনেক কিছুই পেয়েছি। আরও একটা আত্মহত্যা ঘটেছে, অনেকটা তোমার দেখা আত্মহত্যার মতোই। কাল সকাল 11টার দিকে ফাঁকা থাকলে বাড়ি এসো একবার, অনেক কথা আছে। আমার বুকের ভেতরটা আঁতকে উঠল। ঠিক আমার দেখা আত্মহত্যার মতো আরেকটা ঘটনা। কোনো রকমে নিজেকে সামলে বললাম, আচ্ছা ঠিক আছে স্যার, আমি কালকে 11টা নাগাদ চলে আসছি। আর বলছি, সুমিতকে সঙ্গে করে আনবো? কাল থাক, কাল তুমি একাই এসো, ওকে অন্যদিন ডেকে আনবো। আমি আসবো জানিয়ে দিয়ে ফোনটা কেটে দিলাম। বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। আত্মহত্যা কি করে এরকম করে হয়? খুন একরকম হতে পারে, যেমন সিনেমা সিরিয়ালে দেখি সিরিয়াল কিলার প্যাটার্ন মেনে খুন করছে, কিন্তু আত্মহত্যা সে তো মানুষজন নিজের ইচ্ছায় করে। এরকম তো নয় যে দুজন মিলে কথা বলে প্ল্যান করে আত্মহত্যা করলো। আর সেটা করলে এতদিন পরে আবার কেন করবে? এসব কিছুই মাথার মধ্যে ঘুরছিল। সেদিনের আড্ডায় এ ব্যাপারে আর কাউকে কিছু বলিনি। বললে হয়তো সুমিত আগ্রহী হয়ে আবার আমার সঙ্গে যেতে চাইতো, আর স্যার ওকে আনতে মানা করেছেন। তাই অন্য মনস্কভাবে তাস খেললাম প্রায় 11:30 অবধি। তারপর বাড়ি ফিরে এলাম। পরদিন যখন স্যারের কাছে পৌঁছালাম, তখন দেখি ঘড়িতে 11:15। ঢুকে দেখলাম বেশ একজন লম্বা চওড়া গোছের ভদ্রলোক স্যারের সামনে সোফায় বসে আছেন। ভদ্রলোকের পরনে ফুল শার্ট আর ট্রাউজার, তার উপরে চাপানো একটা কালো কোট। বয়স ওই 50-এর কাছাকাছি হবে। দেখে বেশ অফিসার গোছের মনে হচ্ছে। স্যার আমাকে দেখেই বললেন, কৌশিক, এসে গেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম আমরা। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে এসেছেন। এর নাম সুরজিৎ দত্ত, আমার অনেক দিনের বন্ধু। ইনি তোমাকে কিছু প্রশ্ন করবেন, আর আমারও তোমার থেকে কিছু জানার আছে। আমি স্যারের কথায় বুঝতে পারলাম স্যার নিশ্চয়ই এনাকে সেদিনের ঘটনার সম্বন্ধে সবটা জানিয়েছেন। আমি একটু ইতস্তত হই সামনে সোফায় বসলাম। সুরজিৎ বাবু চায়ের কাপটা নামিয়ে রেখে জিজ্ঞাসা করলেন, দেখো কৌশিক, তোমার ভয়ের কোনো কারণ নেই। তুমি যে দেখেছো তাতে তোমার করার কিছু ছিল না। আর যেহেতু তুমি কাছ থেকে ঘটনাটা দেখেছো, তাই সেই জন্যই আমরা এই ব্যাপারে কিছু ডিটেলস তোমার কাছ থেকে জানতে এসেছি। হ্যাঁ, একদম সামনে থেকে দেখেছি বলেই বলতে পারেন। দেখো, এই ধরনের আত্মহত্যার কেস গত 2 মাসে ঠিক 4টে আমাদের কাছে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, কিন্তু তুমিই একমাত্র যে সামনে থেকে ঘটনাটা দেখেছো। এই 4টে আত্মহত্যার ক্ষেত্রেই এদের চেনা পরিচিতরা বলছে এটা খুব একটা সহজ আত্মহত্যা নয়। ইনফ্যাক্ট এরা কেউ আত্মহত্যা করার মতো মানুষও ছিল না। তুমি যদি আমাদের বলতে পারো যে ঠিক কি কি তুমি দেখেছো, তাহলে আমাদের খুব সুবিধা হয়। আমি তো স্যার আপনাকে সবটাই বলেছি কি কি দেখেছি। হ্যাঁ, সে তো উপর। এবার আমি যে প্রশ্নগুলো করব ওগুলো ভেবে ভেবে একটু বলো তো আমাদের। ঠিক আছে, বলুন কি জানতে চান। ছেলেটি কি সোজাসুজি গাড়ির সামনে চলে এসেছিল, নাকি সে কিছুক্ষণ ভাবছিল, আশেপাশে তাকাচ্ছিল? না, একদম চলে এসেছিল তা নয়। ছেলেটা বেশ কিছুক্ষণ ফুটপাতের ধারে দাঁড়িয়ে ভাবছিল কি করবে। আমি তো দেখে ভেবেছিলাম যে রাস্তা পার হবে। ভাবছিলাম কি একবার ওকে জিজ্ঞাসা করবো কিনা, যে মানে ওকে সাহায্য করবো কিনা। ওর হাতে কি কিছু ছিল তখন, কোনো ব্যাগ বা কিছু? হাতে? না স্যার, হাতে শুধুমাত্র মোবাইল ফোন ছিল, আর কিছু ছিল না। আচ্ছা, ছেলেটা ধাক্কা খেয়ে পড়ার পর কি তুমি তাকে দেখেছিলে?
আসলে স্যার ওই ধাক্কাটা খাওয়া দেখে আমি এত ভয় পেয়ে গেছিলাম, আর আমাকে তো বাড়ি যেতে হলে ওকে পার করেই যেতে হবে, তাই তখন একবার চোখ পড়েছিল। তখন কি দেখলে? দেখলাম ছেলেটার মাথা দিয়ে রক্ত পড়ছে, আর সেই রক্তে গোটা রাস্তা ভেসে যাচ্ছে। শুধু মাথায় চোট লেগেছিল? অন্ধকারে যেটুখানি দেখেছি তাতে তো তাই মনে হয়। ও হ্যাঁ, আরেকটা জিনিস, ওর ডান হাতের একটা আঙুলে একটা ব্যান্ডেজ ছিল। সাদা জিনিস তো, তাই ওই অন্ধকারও চোখে পড়েছিল। তুমি নিশ্চিত ডান হাতে ব্যান্ডেজ ছিল? কোন আঙুলে? অতটা খেয়াল করিনি, তবে হ্যাঁ একটা ব্যান্ডেজ ছিল। আচ্ছা, আর কিছু? ছেলেটার শরীরটা না তখনও থরথর করে কাঁপছিল। আচ্ছা, বুঝলাম। সুরজিৎ, ছেলেটার ফোনটা কি পাওয়া গেছে? হ্যাঁ, ওটা পাওয়া গেছে, কিন্তু ফোনটা নষ্ট হয়ে গেছে। আমাদের আইটি সেলকে দিয়েছি যদি কিছু ডেটা উদ্ধার করতে পারে তার জন্য। আচ্ছা সুরজিৎ, বাকি আত্মহত্যাগুলো কিভাবে হয়েছে? এই একই রকমভাবে? না না, প্রত্যেকটাই খুব অদ্ভুত রকমভাবে হয়েছে। একজন বাড়ির 10 তলা থেকে ঝাঁপ দেয়, আর একজন নিজের মাথায় গুলি করে। এরা প্রত্যেকেই 15 বা 16 বছর বয়সী ছেলে মেয়ে। 15 বছরের একজন বন্দুক কোথায় পেল? সেটাই তো আরো অদ্ভুত পার্থ। একটি 15 বছরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে কি করে একটা চোরাই বন্দুক পেল? আমরা এর কোনো সমাধান সূত্রই খুঁজে পাচ্ছি না। ওদিকে উপর থেকে চাপ আসছে। ইনফ্যাক্ট যে মেয়েটি 10 তলা থেকে ঝাঁপ দেয় তার বাবা MLA সুধীর দত্ত। উনি তো ব্যাপারটাকে অনেক বড় করে দিয়েছেন। এখন খবরের কাগজ, টিভি চ্যানেল কিছু ছাড়ছে না আমাদের। আচ্ছা, আমি দেখছি। তুমি একটু আমাকে একবার যারা আত্মহত্যা করেছে তাদের বাড়ির লোকেদের সাথে কথা বলো তো, দেখছি তারপর আমি কি করতে পারি। আর কাল একবার মর্গে যাব, একটু বলে রেখো। ঠিক আছে পার্থ, আমি উঠি তাহলে, আরও কাজ রয়েছে। আর কৌশিক, পরে যদি দরকার হয় তবে তোমার কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করব। আপাতত আজকের মতো এটুকুই যথেষ্ট। থ্যাংক ইউ। সুরজিৎবাবু বেরিয়ে গেলেন। উনি চলে যাওয়ার পরে স্যার আমাকে বসতে বলে বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে পাইচারি করলেন। 1 কাপ করে চা অর্ডার দিলেন। তারপর আমার সামনে এসে বসলেন, বললেন, বুঝলে কৌশিক, যদিও এই প্রত্যেকটি ঘটনা আত্মহত্যা, তবুও কেন জানি না আমার ব্যাপারটা একদম ঠিক লাগছে না। এবং প্রত্যেকটা আত্মহত্যার মধ্যে অদ্ভুত মিল রয়েছে। মিল? কেমন মিল? আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি বললে না ওই ছেলেটার হাতে একটা ব্যান্ডেজ দেখেছো? হ্যাঁ, ব্যান্ডেজ ছিল একটা আঙুলে। বাকি প্রত্যেকটা আত্মহত্যার ঘটনাতে এরকমই পাওয়া গেছে। প্রত্যেকেরই শরীরের কোনো না কোনো অংশে আগে থেকেই ব্যান্ডেজ করা ছিল। কিন্তু স্যার, তার মানে তো এটা হতে পারে যে এরা এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছে। কিন্তু না, বাড়ির লোকেরা তা বলছে না। তারা বলছেন এই আঘাতগুলো কিছুদিন আগে বিভিন্ন কারণে ঘটেছে। হ্যাঁ, তাহলে স্যার আপনি এতটা দৃঢ়তার সঙ্গে কি করে বলছেন যে আত্মহত্যাগুলো একই ধরনের বা এদের মধ্যে মিল রয়েছে? আমরা বলছি না, MLA বাবু বলছেন। আর যারা মারা গেছেন প্রত্যেকেই কলকাতার কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তির সন্তান। তারাও বলছেন কাল একবার মর্গে গিয়ে জানতে হবে বডিগুলো থেকে কিছু পাওয়া গেছে কিনা। কালকে মর্গে যাবেন? আচ্ছা কৌশিক, তুমি নোটস কীরকম নাও? হ্যাঁ, নোটস? হ্যাঁ, সে মোটামুটি ভালোই নিতে পারি, কিন্তু আমি তো বাংলা নিয়ে পড়েছি, তাই বাংলাতেই চলবে। আসলে আমি যখন ভাবনা চিন্তা করি তখন ঠিক এসব করতে ইচ্ছে করে না, তাই কেউ একজন সাথে থাকলে সুবিধা হয় আর কি। তোমার কাল অন্য কোনো কাজ নেই তো? না স্যার, আমি মূলত বেকার। কিছুদিন হলো এই সন্ধ্যাবেলা একটা কোচিংয়ে পড়াচ্ছি, তাই অন্য সেরকম কোনো কাজ নেই বললেই চলে। যাক, তাহলে অসুবিধা নেই। কাল চলো তাহলে আমার সাথে। আমি যখন যা বলবো একটু নোট করে নেবে, পরে আমার রিসার্চে লাগবে। স্যার, একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছে, করব? মানে আপনার কাজকর্ম তো অনেকটাই গোয়েন্দাদের মতো। আচ্ছা, ক্রিমিনোলজিস্ট কি গোয়েন্দাই? না, ক্রিমিনোলজি আর গোয়েন্দার মধ্যে অনেক ফারাক। আমরা পুলিশ বা গোয়েন্দাদের সাহায্য করে থাকি আমাদের রিসার্চ, আমাদের পদ্ধতি ব্যবহার করে, যাতে এনারা একজন ক্রিমিনালকে ক্রাইম করা থেকে আটকাতে পারেন। এবং এই ক্রাইম সংক্রান্ত কেস থেকে আমরা আমাদের রিসার্চের কাজকে সমৃদ্ধ করি। আমাদের এই ব্যাপারে চর্চা সম্পূর্ণই একাডেমিক কারণে। তাহলে সুরজিৎবাবু আপনার কাছে এসেছেন কেন? আমি সুরজিৎদের এর আগে অনেক কেসে সাহায্য করেছি, তাই ওরা কোথাও ক্রাইমের গন্ধ পেলেই আর তার সুরাহা পেতে অসুবিধা বোধ করলেই আমার পরামর্শ নিয়ে থাকেন। আচ্ছা, মানে আপনি যে কেসগুলো হ্যান্ডেল করেন ওগুলো নিয়ে রিসার্চও করেন?
হ্যাঁ, আমার এরকম অনেক পেপার আছে, বিভিন্ন ধরনের ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল রিলেটেড। এছাড়াও আমার ছাত্ররা এরকম অনেক কাজ করছে, কিন্তু আমি ইদানিং একটু অসুবিধায় পড়েছি, আর তাই জন্যই আজ তোমাকে একা ডাকলাম। আমি এখন যা বলছি তুমি ভালো করে মন দিয়ে শোনো, তারপর ভেবে আমায় জবাব দাও। আমি সত্যি বুঝতে পারছিলাম না স্যার কি বলতে চাইছেন। কৌতূহলের চোখে তাকিয়ে থাকলাম। উনি বলে যেতে লাগলেন, দেখো, আমি সময়ের সাথে বেশ অগোছালো হয়ে পড়েছি। আমি কখন কি নোট করি, কাগজপত্র জোগাড় করি, সেসব ঠিক জায়গায় রাখা হচ্ছে না। তাই কাজের জিনিস কাজের সময় পাচ্ছি না, তার জন্য বেশ অসুবিধে হচ্ছে। তা তুমি কি এই কাজগুলো করতে পারবে? স্যার আমি আমি তোমার মতোই একটা শিক্ষিত বেকার ছেলে যার হাতে অফুরন্ত সময়, এরকম একজনকেই খুঁজছিলাম। দেখো, যদি তুমি করতে রাজি থাকো তাহলে আমি নিশ্চিন্ত হব। আমি চাইছি তথ্যগুলো ঠিক আমি যেভাবে চাই সেভাবে রাখা থাকবে, যাতে আমার যখন যেরকম লাগবে আমি নিয়ে নিতে পারি। আমার এক্ষুনি কি বলা উচিত সেটা একটু ভাবলাম। আমি নিজেই এত অগোছালো থাকি। বললাম, আমি চেষ্টা করতে পারি স্যার। ঠিক আছে, কাল তুমি এরকম সময় এসো একবার, তোমাকে আমার কম্পিউটারের কোথায় কি ফাইল আছে বুঝিয়ে দেব। তারপর আমরা একবার মর্গে ঘুরে আসব। তোমার একটা মাসিক মাইনেরও ব্যবস্থা করে দেবো কাল থেকে। 10,000 টাকা দিলে খুশি তো? আমি এমনিতেই এতদিন বেকার। টিউশনটা থেকে 2-3 হাজার টাকা আসতে শুরু করেছে সবে। এর আগে তো বাড়ির পাঠানো টাকাতেই চলছিল। স্যারের প্রস্তাবে বেশ মনে মনে খুশি হলাম। আমি ভাবতেই পারিনি স্যার আমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে বলবেন। স্যারের সাথে ঘুরলে অনেক নতুন জিনিস শেখাও হবে। এটা আমার কাছে সত্যি একটা বড় সুযোগ। স্যারের বৈঠকখানার ঘড়িতে 1টা বাজতেই সুন্দর একটা সুর বেজে উঠল। আমিও দেখলাম আর বসে থাকার কোনো মানে হয় না। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে পড়লাম। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু খুব দ্রুত পাল্টাতে থাকে। এমনিতে মানুষ খুবই অলস প্রকৃতির, এবং নিউটনের সূত্র মেনে সবসময় যে অবস্থায় আছে তাতেই থাকতে চায়, পাল্টাতে চায় না। কিন্তু কিছু কিছু সময় সময়ের বাইরে কোনো শক্তি মানুষকে ধাক্কা দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করাতে বাধ্য করে। আমি দিব্যি বেকার ছিলাম। হঠাৎ করেই সেদিন ওই দুর্ঘটনাটা আমার চোখের সামনে হলো, আর তারপরেই স্যারের আজকের এই প্রস্তাব। স্যার হঠাৎ করেই আমাকে কেন এই কাজের জন্য ভাবলেন সেটা জানি না। এই কথাটা আবার এখন সুমিতকেও বলা যাবে না, ওর খারাপ লাগবে। যদি পরে আস্তে আস্তে জানতে পারবে সবই। কি অদ্ভুত তাই না, যে মানুষটাকে 1 মাস আগেও চিনতাম না, আজ তার জন্য আমার বন্ধুর কাছ থেকে কথা লুকাচ্ছি। কিন্তু স্যার এবং ওনার গবেষণার বিষয়টা আমার সত্যিই খুব ভালো লেগেছে। এরম একটা বিষয় যে বাস্তবে রয়েছে সেটা সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। ক্রিমিনোলজি। কাল আমি প্রথমবার মর্গে যাব, সেটাও আবার পুলিশের সাথে। এটা ভেবেই কেন জানি না গায়ে কাঁটা দিয়ে উঠল। আমাদের রাতের মদের আসর জমে উঠেছে, সাথে চলছে তাস আর কম্পিউটার গেমস। বনি নিজের ডেস্কটপটাকে 1 লক্ষ টাকা খরচ করে গেমিং কম্পিউটার করেছে। 1-2 ঘন্টা তাই খেলা হলো একে একে। তারপর বঙ্কু অফিস থেকে ফিরে এলো যখন, তখন শুরু হলো 29। এটা খেলতে বসলে আমাদের আর রাতের খেয়াল থাকে না। খেলা চলতে থাকে, সাথে মদ। খেলতে খেলতেই হঠাৎ একসময় বঙ্কু বলল, আরে আজ অফিসে সবাই বলা বলি করছিল যে শহরে কিছু আত্মহত্যা ঘটছে নাকি, আর একসাথে অনেকগুলো। সে কিরে, তুই এতদিনে জানলি? কৌশিক তো দেখেছে নিজের চোখে একটা। বলিস কি ভাই, আত্মহত্যা করতে দেখলি? হ্যাঁ, কোন তাসটা ফেলা ঠিক হবে ভাবতে ভাবতে আমি ঘাড় নাড়ালাম। আরে তুই কি সব কটা ঘটনাই দেখেছিস নাকি? বনি তখন গেম খেলতে যাচ্ছিল। ও বলল, আরে দূর পাগল, সব কটা কী করে দেখবে? ও কি আত্মহত্যায় সাহায্য করছিল নাকি? যাদবপুরের কাছে একটা হয়েছিল, শুনেছিস তো? হ্যাঁ, ওটাই দেখেছি চোখের সামনে। আচ্ছা আচ্ছা, সবাই তো বলছে যে এই সবগুলো নাকি কানেক্টেড, মানে যারা করেছে তারা সব প্ল্যান করেই করেছে। কে বলেছে? তোর ওই ম্যানেজার? হ্যাঁ, তোর মাথায় কিছু আছে? যা খুশি বলে আর তোরা ওর কথা শুনে লাফাস। আরে বাবা, আমাদের সামনে না খাপ খুলতে পারে না, বুঝলি তো? সারা ভারতবর্ষে 1 বছরে প্রায় 1,40,000-এর কাছাকাছি আত্মহত্যা হয়। সেদিনই পড়ছিলাম পেপারে। সব যদি কানেক্টেড হতো তাহলে আর কিছু বলার নেই। না রে, মালটা খোঁজখবর রাখে কিন্তু। ওরকম খোঁজ সবাই রাখে দাদা, আইটি কর্মচারী ছাড়া। তবে যাই বল, এখন কিন্তু কাগজগুলো এই ব্যাপার নিয়ে অনেক কিছু লিখছে।
তা মোটামুটি সব কাগজই দেখতে পাবি। এদের তো সব কিছু নিয়েই বাড়াবাড়ি। হ্যাঁ, এই কৌশিক, পার্থ স্যার তোকে আর কিছু জানায়নি? আমি তাসটা ফেলতে যাচ্ছিলাম, একটু দাঁড়িয়ে গেলাম, তারপর বললাম, না আমার সঙ্গে তেমন আর কোনো কথা হয়নি রে। তোর নম্বর তো দেওয়া আছে স্যারকে, তোকে নিশ্চয়ই কিছু জানাবেন জানানোর হলে। আর উনি বোধহয় ভুলেও গেছেন এতদিনে। ঠিক বলেছিস, আত্মহত্যা নিয়ে উনি আর কি করবেন বলতো? ক্রাইম হলে এখন ওনার প্রয়োজন পড়ে, কিন্তু এটা তো আত্মহত্যা। তবে যাই বল, কাজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমার মনের ভেতরে একটুখানি গর্ববোধ হলো। সুমিত জানেও না যে স্যার এই কেসটা নিয়ে কত ভাবছেন, আর এর মধ্যে আমি কতটা জড়িয়ে পড়েছি। ঘরটার ভেতরটার পা রাখতে কেমন যেন গাটা ছমছম করে উঠল। একটা বাড়ি যেখানে মৃতদেহদের রাখা হয়, তাদের দাহ করার আগে তাদের শরীরটাকে কাটা ছেঁড়া করা হয়। এদের বেশিরভাগেরই আবার অস্বাভাবিক মৃত্যু। টিভির পর্দায় বহুবার দেখেছি, কিন্তু আজ প্রথমবার সামনাসামনি এসে শরীরের ভেতরটা কেমন যেন করে উঠল। সাথে যদিও পার্থ স্যার আর সুরজিৎবাবু রয়েছেন, তাও বাইরে দেখলাম কিছু লোক অপেক্ষা করছে। কোনো মৃত ব্যক্তির আত্মীয় পরিজন হবে বোধহয়, দেহ নিতে এসেছে। সবারই মুখ চোখ বসা, বোঝাই যাচ্ছে বিস্তর কান্নাকাটির ফলে এই অবস্থা। আমরা দেখা করব এখানকার আবাসিক ডাক্তার ডক্টর অর্পণ বসুর সাথে। ওখানকার এক বেয়ারাকে জিজ্ঞেস করতেই সে দেখিয়ে দিল অর্পণবাবুর চেম্বার। আমরা তিনজনে সেদিকে এগিয়ে গেলাম। চারিদিকে কেমন একটা ওষুধ গন্ধ। সুরজিৎবাবুকে দেখেই বোঝা যাচ্ছে উনি এখানে প্রায় আসেন, তাই সবকটা ঘরই ওনার চেনা। স্বাভাবিক, উনি আমাদের নিয়ে গেলেন। ডক্টর অর্পণের বয়স 40-এর কাছাকাছি হবে। মাঝারি উচ্চতার, হাসি খুশি মুখ, মাথার সামনের চুলটা হালকা হয়ে এসেছে, পরনে ডাক্তারদের অ্যাপ্রন। সুরজিৎবাবু আর পার্থ স্যারকে দেখেই এক গাল হেসে বললেন, কি পার্থবাবু, অনেকদিন পর আবার আপনার পায়ের ধুলো পড়লো যে, কি ব্যাপার? হ্যাঁ, এই একটা রিসার্চের কাজে বাইরে গিয়েছিলাম 2 মাস আগে। কিছুদিন হলো ফিরেছি, তাই আর আশা হয়ে ওঠেনি। সে ঠিক আছে। তা আপনার সঙ্গে এইটি কে, নতুন ছাত্র নাকি? হ্যাঁ, ছাত্রও বলতে পারেন, আবার সহকারীও। আসলে বয়স হচ্ছে তো, তাই আর কি। আপনার মতো তো ফ্যামিলি ম্যান নয়। তা যা বলেছেন মশাই, স্ত্রী না থাকলে যে কি অসুবিধে তা আমি বুঝি। এই 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি গেলেই নাজেহাল হয়ে পড়ি মশাই। যাই হোক, তোমার নামটা কি বাবা? আমার নাম কৌশিক। সুরজিৎবাবু এবার একটু অস্থির হয়ে পড়েছেন বলে মনে হলো। বললেন, কি এবার বডি দুটো দেখাও, আর কি কিছু নোটিশ করার মতো পেলে? অর্পণবাবু আমাদের পাশের একটা ঘরে নিয়ে গেলেন। সেখানে অনেকগুলো মৃতদেহ টেবিলের ওপর শোয়ানো আছে। কোণার দিকে 2টো মৃতদেহর কাছে আমরা গিয়ে দাঁড়ালাম। এটি এমএলএ সুবীর দত্তের মেয়ে প্রিয়া দত্ত, বয়স ওই 15, ক্লাস 9। 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ঝাঁপ দেওয়ার ফলে শরীরের অনেকগুলো হাড় ভেঙেছে, কিন্তু মৃত্যু ঘটে মাথায় চোট লাগার থেকে ওই যে রক্তক্ষরণ হয় সেই জন্য। এছাড়াও মৃত্যুর সময় মেয়েটির পায়ের একটি আঙুলে ব্যান্ডেজ করা ছিল, জানেন? আমি অর্পণবাবুর বলা কথাগুলো একটা ছোট ডায়েরিতে লিখে নিচ্ছিলাম। পার্থ স্যার আসার সময় বুঝিয়ে দিয়েছিলেন। স্যার মৃতদেহর চাদরটা মুখ থেকে সরালেন। মাথার কাছটা একেবারে থেঁতলে গেছে, চোখে মুখেও বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধা। কিন্তু তা সত্ত্বেও মেয়েটাকে যে দেখতে খুব মিষ্টি ছিল সেটা বোঝা যায়। আমি বেশিক্ষণ ওরকম ভয়াবহ জিনিসের দিকে তাকিয়ে থাকতে পারি না। অর্পণবাবুর কথার দিকে মন দিলাম। পার্থ স্যার তখনও মৃতদেহটি পর্যবেক্ষণ করছেন। অর্পণবাবু পাশের টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলতে শুরু করলেন, এটি এমকে ইন্ডাস্ট্রির মালিক মহিম কাঞ্জিলালের ছেলে শোভন কাঞ্জিলাল। এরও বয়স ওই 15। এ একটি রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে, ভাবুন। গুলি মাথার এফোঁড় ওপর হয়ে যায় একেবারে। এছাড়া শরীরে আর কোনো চোট নেই। ও হ্যাঁ, আর হ্যাঁ, মেয়েটির মতো এরও ওই বাঁ হাতের একটা আঙুলে ব্যান্ডেজ। পার্থ স্যার মেয়েটার মৃতদেহ দেখছিলেন খুব মন দিয়ে। হঠাৎ কি মনে হলো, এগিয়ে এসে ছেলেটার মুখ থেকেও কাপড়টা সরিয়ে ঘাড়ের কাছে কিছু একটা দেখলেন। তারপর বললেন, সুরজিৎ, এই জিনিসটা কি তোমাদের চোখে পড়েছে? সুরজিৎবাবু এগিয়ে এসে নিচু হয়ে দেখলেন। আমিও পিছন পিছন গিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম। এই দুজনেরই ঘাড়ের কাছে একটা ট্যাটু, কালো রঙের উল্কি দিয়ে কিছু একটা আঁকা। তবে জিনিসটা খুব একটা বড় নয়, খুব খেয়াল করে না দেখলে বোঝা মুশকিল।
এই জিনিসটা তো আমাদের চোখে পড়েনি। ইনফ্যাক্ট বড় অদ্ভুত ব্যাপার। তার মানে এরা দুজনে কি একে অপরকে চিনতো? তা না হলে দুজনেরই একই উল্কি কি করে হয়? আমি যদি খুব ভুল না করি, তাহলে যে ছেলেটিকে কৌশিক আত্মহত্যা করতে দেখেছিল তারও এরকম একটা উল্কি থাকা উচিত। তুমি একবার খোঁজ নাও তো। আচ্ছা, আমি ওর বাড়িতে একবার খোঁজ নেব। ওনারা নিশ্চয়ই জানবেন। আমার কি মনে হচ্ছে জানো সুরজিৎ, এই ছেলে মেয়েগুলো কোনো এক বড় দলের সাথে যুক্ত। কিন্তু তাই যদি হয়, এরা এরকম আত্মহত্যা করবে কেন? এর পেছনে কি অন্য কোনো চক্র কাজ করছে? এদের দিয়ে কিছু করাতে চাইছে, আর তা না করলে এদের আত্মহত্যা করতে বাধ্য করছে। কি বলছো পার্থ? তাহলে তো আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আর এরা তো প্রত্যেকেই কোনো না কোনো নাম করা লোকের ছেলে মেয়ে। তারাও কি ছেড়ে দেবে ভেবেছো আমাদের? না না, দাঁড়াও, এরপর আর কিছু করে কিনা দেখি। না হলে বোঝা মুশকিল এগুলো আলাদা ঘটনা না সব একসাথে মিলে আছে। এদের বাড়ির লোকেদের সাথে কথা বলা দরকার, যদি কিছু জানতে পারা যায়। ওকে, ঠিক আছে, আমি নিয়ে যাব। এমএলএ বাবুর কাছে আগে যাওয়া দরকার। উনি তো মিডিয়াকে যা খুশি তাই বলছেন। ঠিক আছে, সেটা দিয়ে শুরু করা যাক। এই বলে স্যার আমার দিকে তাকিয়ে বললেন, কৌশিক, ওই উল্কিটার একটা ছবি নিয়ে নাও তো তোমার ফোনে। আমি অর্পণবাবুকে বলে ঘাটটা উঁচু করিয়ে একটা ছবি নিয়ে নিলাম। মৃতদেহের এত কাছে আগে কখনো আসেনি। আমার হৃদকম্পন বেড়ে গেল। ছবি তোলা হয়ে গেলেই আমরা অর্পণবাবুর কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরের ভিড় এখন কিছুটা কম, লোকজন সব চলে গেছে। স্যার আর সুরজিৎবাবু একটা করে সিগারেট ধরালেন। আমার ইচ্ছা থাকলেও কিছু করার নেই। দুজন বয়স্ক মানুষের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকবো, এটা বোধহয় এখনও আমার দ্বারা সম্ভব নয়। সুরজিৎ, কলকাতা বা আশেপাশের অঞ্চলে আত্মহত্যাগুলোর উপর একটা খেয়াল রেখো তো। এই বয়সের আত্মহত্যার কেস দেখলেই আমাকে জানি, কেমন? ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আমার। এই বয়সের ছেলে মেয়েদের যারা এইভাবে ব্যবহার করছে, তারা খুব সহজ লোক নয়। কোনো বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি। ঠিক বলেছো পার্থ। এতটাই ভালনারেবল এই বয়সটা ম্যানিপুলেট আর এক্সপ্লয়েট করা খুব সহজ। তুমি কাল দেখো একবার ওই এমএলএ সাহেবের সাথে যদি দেখা করা যায়, তাহলে কিন্তু কিছু ডিটেলস পাওয়া যেতে পারে। আমরা তাহলে এখন বেরিয়ে পড়ি। বিকেলে আমার আবার একটা সেমিনার আছে। স্যারের গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম। কোথায়? স্যারের বাড়ির দিকেই। স্যারের কম্পিউটারটা সত্যিই খুব অগোছালো। প্রায় 2 ঘন্টা ধরে আমি কাজ করে চলেছি সব কিছু এক জায়গায় জড়ো করে আলাদা আলাদা করব বলে। বিভিন্ন বিষয়ের রিসার্চের তথ্য বিভিন্ন জায়গায় ছড়ানো, টেক্সট ফাইল, এক্সেল ফাইল, ইমেজ সব এক জায়গায়। আমাকে বলেছেন কেস অনুযায়ী ডিভাইড করে তারপর ইমেজ, এক্সেল, টেক্সট আলাদা আলাদা করতে। আমি ভেবেছিলাম কাজটা সোজা হবে, তবে এখন দেখছি ভালোই খাটনির কাজ। স্যারকে দেখে বোঝা মুশকিল যে উনি এই রকম। যাই হোক, দায়িত্বটা যখন নিয়েছি করতে তো হবেই। স্যারের বাড়িটা 3 তলা। স্যার মনে হয় অবিবাহিত, কারণ ওনার স্ত্রী বা কাউকেই এখনও অবধি দেখিনি। তবে হ্যাঁ, উপরের তলায় স্যারের দাদা থাকেন। ওনার 2 ছেলেও থাকেন। একজন ক্লাস 10-এ পড়ে, একজন ক্লাস 6-এ। দুজনেই এসে ঘুরে গেছে। স্যার ওদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছে। বেশ হাসি খুশি ছেলেগুলো। স্যার থাকে নিচের তলায় ওনার মায়ের সাথে। ওনার সাথেও আমার দেখা হয়েছে। আমাকে দেখে খুব খুশি হয়েছেন। বললেন, তুমি এসেছো যখন, ওকে একটু সাহায্য করো বাবা। তুমি তোর ছেলের মতো। এখন তোর বয়স হয়েছে, জিনিসপত্র একদমই খেয়াল রাখে না। দেখো না, যেখানে সেখানে সব ছড়িয়ে রাখে। এতদিন আমিই দেখতাম, কিন্তু এখন আমি আর অত চলাফেরা করতে পারি না। আমি ঘাড় নেড়ে সায় দিলাম। স্যারকেও দেখলাম আমার হাতে সব ছেড়ে দিয়ে একটু বোধহয় স্বস্তি পেয়েছেন। আমি যখন এসব করছি স্যার অনেকগুলো বই ঘাঁটছিলেন, ফোনেও স্ক্রল করে কিছু দেখছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, স্যার এগুলো কিসের বই? স্যার কোনো উত্তর দিলেন না। মনে হয় কোনো গভীর চিন্তায় ডুবেছিলেন। তারপর প্রায় 2-3 মিনিট পর বললেন, আমি দেখছিলাম ওই ছবিটা যেটা তুমি তুললে, এটা এর আগে কোথাও দেখেছি কিনা, খুব চেনা চেনা লাগছিল তখন। তো পেলেন কিছু? না, এরকম কোনো রেফারেন্স কোথাও পাচ্ছি না। পরে আরও খোঁজ করতে হবে। তোমার ওই কাজগুলো হলো? হ্যাঁ স্যার, প্রায় শেষ। এটা করে আমি একটু বাড়ি যাব।
আচ্ছা, একবার ওই সন্ধেবেলা এসো তো, আমার একটা লেকচারের জন্য কিছু পেপার বানানোর আছে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। কাজটা শেষ হতে আরও মিনিট 15-20 লাগলো। শেষ করে কম্পিউটার বন্ধ করে আমি বেরিয়ে পড়লাম। আজ সকালে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা যদি আমার ঠেকের বন্ধুদের না বলি তাহলে মনের ভেতরটা খচখচ করেই যাবে। আবার সোজাসুজি বলতেও পারবো না যে আমি পার্থ স্যারের সঙ্গে মর্গে গিয়েছিলাম। তাই কি বলা যায় ভাবছিলাম। জ্যোতি বলল, কিরে ভাই, মনের ভেতর কিছু চেপে রেখেছিস মনে হচ্ছে। কি চেপে রাখবো? তোর সেই মামনি আবার মেসেজ করলো নাকি? মামনি আমার গ্রামের একটি মেয়ে। স্কুলে কিছু বছর একসঙ্গে পড়েছিলাম। ওর জন্য তখন আমার একটু ওই তৎকালীন বুকে ব্যথা ছিল। স্কুলে সেরকম পাত্তা দেয়নি। তারপর যখন পড়াশোনা করতে কলকাতায় আসি তার আগে একদিন আমাদের গ্রামের পুকুর পাড়ে আমাকে ডেকে জড়িয়ে কাঁদতে আরম্ভ করলো। আমি আরেকটু হলেই গলে যেতাম, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছিলাম। এত বছর ভালোবাসা জানিয়েছি, তখন কিচ্ছু বলেনি। এখন আমার কোর্টে বল এসেছে। আমি বললাম যে দেখো, আমাকে তো শহরে গিয়ে পড়াশোনা করতেই হবে, অন্তত 4-5 বছর সময় তো লাগবেই। ততদিন যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো তখন ভাবা যাবে। সেইটা শুনে তখন যা কেঁদেছিল, আমি তাকে মাথায় হাত বুলিয়ে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। সে এখনও দেখি মাঝে মধ্যে প্রেমের কবিতা বা মেসেজ করে আমাকে হোয়াটসঅ্যাপে। 2-1বার তো ভুল করে জ্যোতি আর সুমিতকে দেখিয়েও ফেলেছিলাম। ব্যাস, তারপর থেকেই পিছনে লাগতে শুরু করেছে। আরে না না, ও আর কি বলবে। আসলে আজকে মোবাইলে একটা সিনেমা দেখছিলাম, ওইটাই ভাবছি। কি সিনেমা? আরে কি যেন নাম, দেখলাম তখন একটু ঘচমটো নাম রে। তবে সিনেমাটাতে একটা গোয়েন্দা আর তার অ্যাসিস্ট্যান্ট ক্লুয়ের খোঁজে গেছে একটা মর্গে 2টো লাশ দেখতে। বনি মদের গ্লাসটা নামিয়ে বলল, মর্গে? এই ভাই, আমার না মর্গে যাওয়ার খুব ইচ্ছে, জানিস তো। বেশ চারিদিকে মৃতদেহ শুয়ে আছে। ভূতের ভয়টায় যাদের, তারা পারবে না যেতে। এই যেমন সুমিত, রাতে বাইরে হিসি করতে গেলে ভয় কাঁপে। সুমিত অমনি ফোঁস করে উঠল, হ্যাঁ রে হ্যাঁ, তুই তো বিশাল বীর পুরুষ। হ্যাঁ, রাতে আলো জেলে ঘুমাস হোস্টেলে, আবার বেশি কথা। উফ, তোরা চুপ কর তো, গল্পটা একটু শুনতে দে না। তারপর আমি সকালের ঘটনাগুলো সিনেমার নাম করে বলে ফেললাম। ওরা সব বেশ কৌতূহলের সঙ্গে ব্যাপারটা শুনল। তারপর জ্যোতি বলল, ওই উল্কিটা কিসের ছিল? উল্কিটা কিসের ছিল সেটা তো দেখা যায়নি। আসলে ছোট ভিডিও ক্লিপ তো, ইউটিউবে যেমন থাকে। যা, তোর মনে আছে কিরকম দেখতে? বা ভিডিওটা শেয়ার কর না আমাকে, একবার দেখি। বাবা, সে তো এখন পাওয়া মুশকিল রে, কোথায় হারিয়ে গেছে। আমি কি আর একটা ভিডিও দেখি? দেখতে বসলে 20-30টা কখন হয়ে যায়। সবই বিঞ্জ ওয়াচ। আচ্ছা, কেমন দেখতে ছিল উল্কিটা? দাঁড়া, আমার কাছে একটা স্ক্রিনশট নেওয়া আছে। এত ভালো লাগলো, ফোনে তোলা ছবিটা ওদের দেখালাম। ছবিটা দেখে যদিও বোঝা মুশকিল যে ওটা সিনেমার নয়, সত্যিকারের স্পট থেকে তোলা। সবাই বেশ কৌতূহল ভরে দেখল। এটা স্ক্রিনশট না তোলা ছবি? হ্যাঁ, আমার তো তোলাই লাগছে। তবে হ্যাঁ, এখন হাই ডেফিনেশন ভিডিও হলে হতে পারে এরকম। ভাই, ট্যাটুটা কিন্তু বেশ সেক্সি, চোখে লাগে। আমিও করবো ভাবছি, কি বলিস? না না, এটা করিস না। না মানে, কারণ এদের প্রত্যেকের গায়ে যাদের এই উল্কিটা ছিল তারা কিন্তু প্রত্যেকে মারা গেছে। আরে ধুর, ওটা তো সিনেমায়। না মানে, যদি অভিশপ্ত হয় কি দরকার বলতো রিস্ক নিয়ে? আরে ধুর, ওসব কিচ্ছু হয় না। আমার বেশ ভাল লেগেছে আর আমি করাবো। দেখ, আমার মনে হয় না করাই ভালো, তাই তোকে বললাম। এবার তোর যা ভালো হয় তুই কর, তোদের দেখানোই ভুল হয়েছে শালা। আমি বনির এই হঠাৎ পাগলামো দেখে একটু বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম। এমনিতেও আমরা এখনো জানি না ওটা কাদের। হতে পারে কোনো জঙ্গি সংগঠন বা ঘাতক গোষ্ঠীর। বনি যদি এখন নিজের গায়ে ওই ট্যাটুটা করে তাহলে যে কত রিস্ক হতে পারে সেটা তোকে আমি খুলেও বলতে পারছি না। খুব সমস্যায় পড়ে গেলাম তো। আরে ঠিক আছে, ভেবে দেখবো। একটা ট্যাটুর জন্য তুই যা ন্যাকামি করছিস না, সেটা আবার সিনেমায় দেখা। এই বলে বনি আমাকে ঠান্ডা করলেও আমার মনটা ঠিক সায় দিচ্ছিল না। সুমিত দেখি তখনও ছবিটা দেখছে। অগত্যা ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিলাম। সুরজিৎবাবুর গাড়ি যখন আমাদের নিয়ে এমএলএ সুধীর দত্তের বাড়ি পৌঁছল তখন বেলা প্রায় 11:30। বাড়িটা বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে কিছুটা ডান দিকে, একটা বড় হাউজিং কমপ্লেক্স। বাইরের সিকিউরিটি গার্ড পুলিশের গাড়ি দেখে আটকালো না।
ভেতরে ঢুকে দেখলাম রাস্তার মাঝ বরাবর সাজানো গাছের সারি দিয়ে যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে একটা সুন্দর বাগান, আর সেই বাগানকে ঘিরে রয়েছে অনেকগুলো টাওয়ার, এক একটা প্রায় 9 বা 10 তলা উঁচু। আমাদের গাড়িটা গিয়ে একটা টাওয়ারের নিচেই থামলো। আমরা গাড়ি থেকে নামতে এগিয়ে এলেন একজন শার্ট প্যান্ট পরা মাঝবয়সী ভদ্রলোক। বললেন, আপনি কি সুরজিৎ বাবু? নমস্কার, আমি নবীন হালদার। স্যার আপনাদের জন্যই অপেক্ষা করছেন। আমরা ওনার পিছন পিছন লিফটে উঠলাম। দেখলাম 10 তলার বোতাম টিপলেন। লিফটের ভেতরে কিছুক্ষণ অস্বস্তিকর নিস্তব্ধতার পর আমরা পৌঁছালাম একটা বড় কাঠের দরজার সামনে। ভেতরে সাজানো কিছু দামি সোফা আর দূরে একটা টেবিল, আর তার পাশে ছড়ানো কিছু রিভলভিং চেয়ার। দেখে মনে হলো এটা সুধীরবাবুর অফিস বোধহয়। নবীন হালদার ছাড়াও দেখলাম আরও 2জন লোক বসে কম্পিউটারে কাজ করছে। আমাদের বেয়ারা এসে চা দিয়ে গেল। প্রায় 15 থেকে 20 মিনিট পর এলেন সুধীর দত্ত। ভদ্রলোকের বয়স 50 পেরিয়ে গেছে। বেশ ভারী চেহারা, গলায় সোনার চেন, পরনে সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি। এসে সোফায় বসেই বলতে শুরু করলেন, কি ব্যাপার সুরজিৎ বাবু? আপনারা আর কতদিন এই কেসটাকে নিয়ে ঝোলাবেন? এই তো সেদিন আমি সব জানালাম, তারপরেও আপনাদের কোনো হেলদোল নেই। শুনুন, একটা কথা না পরিষ্কার করে বলছি আপনাদের, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। না না সুধীরবাবু, আমরা আমাদের দিক থেকে পুরোপুরি চেষ্টা করছি। সেই জন্যই এনেকে নিয়ে আসা। ইনি পার্থ মুখার্জি, একজন খুব বড় ক্রিমিনোলজিস্ট। উনি আমাদের এই কেসে সাহায্য করতে রাজি হয়েছেন। এনারই কিছু প্রশ্ন। এখানে চ্যাংড়ামো হচ্ছে, হ্যাঁ? শহরের বড় বড় পরিবারের ছেলেমেয়েরা আত্মহত্যা করছে, আর আপনারা এখানে এই সব কাকে না কাকে নিয়ে এসে নাটক চালাচ্ছেন। এখানে নাটক! আমি এক্ষুনি যে বা যারা আমার মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে তাদের নাম জানতে চাই, ব্যাস। পার্থ স্যার এমনিতে খুবই শান্ত, ধীর স্থিরভাবেই কথা বলেন। অন্তত এতদিন আমার সঙ্গে তাই বলে এসেছেন। তাই ওনার এই সৌম্য শান্ত মূর্তি ভেঙে আজ ওনার নতুন রূপটা দেখে আমি বেশ আশ্চর্য হয়ে গিয়েছিলাম। উনি সোজা গিয়ে সুধীর দত্তর চোখে চোখ রেখে বললেন, দেখুন, পুলিশকে নিজের কাজ নিজের মতো করতে দিন, প্রেশার দেবেন না। আমাদের কাছে খবর আছে আপনি আপনার মেয়ের উপর চাপ দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। সেটা জানাজানি হয়ে গেলে আপনার জন্য খুব একটা ভালো হবে না। কিন্তু তাই যা যা আমরা জানতে এসেছি সেগুলো জানিয়ে দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন। এরকম একটা উত্তর আসবে বোধহয় সুধীর দত্ত ভাবেনি। বেচারা খুব থতমত খেয়ে গেছেন। কিছুক্ষণ মাথায় হাত দিয়ে চুপ করে বসে রইলেন। তারপর আস্তে আস্তে মাথা তুলে বললেন, বলুন, আপনাদের কি জানার আছে? আপনাদের মেয়ে হলে বুঝতেন আমি কি থেকে এইসব কথা বলছি। আমরা বুঝি যে জিনিসটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব সহজ নয়, কিন্তু আপনার যদি মনে হয় এটা স্বাভাবিক আত্মহত্যা নয়, তাহলে তার কারণ কি সেটা আমাদের বুঝতে সাহায্য করুন। ঠিক আছে, বলুন কি জানতে চান। পার্থ স্যার চায়ের কাপে একটা চুমুক দিয়ে তারপর বললেন, আচ্ছা, আপনি আপনার মেয়েকে কতটা সময় দিতেন? আমি আসলে পার্টির কাজে, সরকারি কাজে ব্যস্ত থাকি, তাই সারাদিন খুব একটা সময় দিতে পারতাম না। তবে হ্যাঁ, আমার মেয়েকে আমি খুবই ভালোবাসতাম। বাবা বলতে পাগল ছিল। রাতে আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করি, তখন কথাবার্তা হতো আমাদের। আপনাদের বাড়িতে ওর সবচেয়ে কাছের মানুষ কে ছিল? ওর মা বা কোনো ভাই বোন? ওর দিদির সাথে খুব ভাব ছিল, দিদিকে সবসময় মেনে চলতো। তো সে কোথায়? তাকে একটু ডাকবেন। দাঁড়ান, এই নবীন, একটু মামনকে ডেকে দাও তো। পার্থবাবু, বিশ্বাস করুন, আমরা যাদের এই বয়সের ছেলে মেয়েদের রয়েছে, আমরা খুব চিন্তায় রয়েছি। তারা, আমার মেয়েটা চলে গেল, কি জন্য এরকম করলো কিছুই জানতে পারলাম না আমি। আপনি চিন্তা করবেন না, আমরা তদন্ত করছি, খুব শীঘ্রই কিছু একটা পাবো। নবীনবাবুর সাথে যে মেয়েটি এসে আমাদের সামনে দাঁড়ালো, তাকে দেখে সেই দিনের সেই মৃত মেয়েটির দিদি স্পষ্টই বোঝা যায়। বয়স ওই 21 কি 22, রোগা ছিপছিপে চেহারা, চুলটা ঘাড় অবধি এসে পৌঁছেছে, মুখে একটা সরলতার ছাপ স্পষ্ট। পার্থ স্যার বললেন, আমি জানি যে ঘটনাটা ঘটেছে তাতে তোমরা খুবই কষ্ট পেয়েছো, কিন্তু আমাদেরকে আমাদের কাজ করতে হবে, না হলে এরকম ঘটনা আরও ঘটতে পারে। তাই তোমাদের সাহায্য দরকার। আমি কিছু প্রশ্ন করব, তুমি ভালো করে ভেবে বলো সে ব্যাপারে তুমি কিছু জানো কিনা। মেয়েটি সম্মতি দিয়ে মাথা নাড়ালো। তোমার সাথে তোমার বোনের কীরকম সম্পর্ক ছিল? ওকে না আমি খুব ভালোবাসতাম। আমার তো খুব আদরের বোন ছিল,
বাবা মাকেও কিছু বলতে ভয় বা লজ্জা পেলে না আমাকে এসে বলতো। আমরা একই ঘরে থাকতাম, তাই তাই সবসময় ওর সব কিছুই আমি জানতাম। আচ্ছা, ওর পায়ে যে ব্যান্ডেজ ছিল মারা যাওয়ার সময়, ওটা কি করে হলো? ওটা তো মারা যাওয়ার 1 সপ্তাহ আগের ঘটনা। ও স্কুল থেকে যখন ফিরে আসলো তখন দেখি ওর বাঁ পায়ের একটা আঙুল দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, আর ও অঝরে কাঁদছিল। ওকে তো তক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রক্ত বন্ধ না হলে হয়তো আরও মুশকিল হয়ে যেত। ওই আঘাতটা কিসের থেকে লেগেছিল সে ব্যাপারে কি ও কিছু বলেছিল আপনাদের? শুধু আঘাত নয় পার্থবাবু, বাঁ পায়ের আঙুলটা প্রায় খুলে এসছিল। আমরা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। ডাক্তাররা অনেক কষ্টে জোড়া লাগিয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আর কিছুদিন পরেই সব শেষ হয়ে গেল। কিন্তু হলো কি করে সেটা ও কিছু বলেছিল কি? না, ও বলেছিল কোনো গাড়ির চাকা ওর পায়ের উপর দিয়ে চলে গেছে। কিন্তু তাতে তো আঙুল থেঁতলে যাবে, আঙুল কেটে গেল কি করে? হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন। তখন আসলে এত দৌড়ঝাঁপের মধ্যে এটা আমরা খেয়ালই করিনি। গাড়ি চলে গেলে তো থেঁতলে যাওয়াটাই স্বাভাবিক। পার্থ স্যার চা খাওয়া শেষ করে কাপটা সামনের টেবিলে রাখতে রাখতে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, এই সময় দিয়ে কি ওর ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলে? পরিবর্তন তো সেরকম কিছু লক্ষ্য করিনি, কিন্তু শেষ 2-3 মাসও খুব মৃত্যু এবং তারপর কি হয় এইসব নিয়ে আমাকে জিজ্ঞেস করতো। আমি ভাবতাম ওদের বন্ধু বান্ধবরা ভূত নিয়ে গল্প করেছে হয়তো, সেই থেকে জিজ্ঞেস করছে এইসব। আমিও তখন তাই হেসে উড়িয়ে দিয়েছি। বুঝলাম। আচ্ছা, তোমার কি মনে হয় ওর আত্মহত্যা করার কোনো কারণ থাকতে পারে? পড়াশোনায় খারাপ করা, বা বাবা মায়ের শাসন, বা কোনো ছেলে বন্ধুর জন্য? না না, আমার বোন একদমই এসব নিয়ে ভাবতো না। আর ও পড়াশোনায় খুব ভালো ছিল, প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতো। তাই বাবা মায়েরও শাসন করার সেরকম কিছু থাকতো না। আর ছেলে বন্ধু যারা আছে প্রত্যেকেই ভালো ছেলে। তাই আমি ওর আত্মহত্যা করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। অনেক ভেবেছি, কিন্তু কোনোভাবেই মানতে পারছি না ও এভাবে আমাদের ছেড়ে চলে গেছে। কথাগুলো বলতে বলতে মেয়েটির চোখে জল এসে গেছিল। আমি কিছুক্ষণের জন্য ওর এই মুখটার দিকে তাকিয়ে আটকে গেছিলাম। নিজেকে সামলে নিয়ে নোট নেওয়াতে মন দিলাম। আচ্ছা, তোমাদের ঘরটা একবার দেখব। হ্যাঁ, এসেছো যখন তখন একবার জায়গাটা দেখে নাও, যেখান থেকে ও ঝাঁপ দিয়েছিল। আপনারা দেখে আসুন, আমি একটা কাজ ততক্ষণে সেরে ফেলি। হ্যাঁ। মেয়েটি আমাদের তার ঘরে নিয়ে গেল। বেশ সাজানো ঘর, 2টো সিঙ্গেল বেড, ঘরের ঠিক মাঝখানে দেওয়ালে সুন্দর সাজানো স্টাডি ইউনিট, দেওয়ালে হালকা পিঙ্ক রঙের আভা, একটা দেওয়ালে আবার রাতের শহরের নকশা করা, ঘর বাড়ি, ল্যাম্প পোস্ট, রাতের তারা আর একটা পাখি। সত্যি মেয়েরা নিজেদের ঘর কত যত্ন করে সাজিয়ে রাখে। নিজের মেজবাড়ির কথা ভেবে মনে মনে একটু লজ্জা পেলাম। মেয়েটি পার্থ স্যার আর সুরজিৎ বাবুকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। ওর বোন যে ব্যালকানি থেকে ঝাঁপ দেয় সেটাও দেখালো। আমি স্যারের কথা শুনে কিছু কিছু জিনিস লিখে নিলাম। ওর বন্ধু বান্ধব কেমন ছিল? মানে স্কুল ছাড়া আর কোথাও? স্কুল ছাড়া সোসাইটির কিছু বন্ধু ছিল, তবে 3-4 জন। আর তাদের সাথে বাবা কথা বলেছে। তারাও খুবই অবাক এই ঘটনা শুনে। মারা যাওয়ার দিন ও কিছু বন্ধুদের সাথে ব্যাডমিন্টনও খেলেছে, তখন ওরা কিছুই বুঝতে পারেনি। আচ্ছা, এছাড়া সোশ্যাল মিডিয়াতে কোনো বন্ধু যেগুলো স্কুল বা সোসাইটিতে নেই? না, সেরকম কেউ তো ছিল না। ও খুবই শান্ত প্রকৃতির মেয়ে ছিল, যে কারোর সাথে বন্ধুত্ব করতো না কখনো। ঠিক আছে, আপাতত এতেই হবে। তবে সুরজিৎ, তুমি তোমার টিমকে বলো মেয়েটির ল্যাপটপ বা মোবাইল একটু ঘেঁটে দেখতে, যদি কিছু বোঝা যায়। হ্যাঁ, ল্যাপটপটা আমরা ওই দিনে নিয়ে গেছি, কিছু পেলে তোমাকে জানাচ্ছি। কিন্তু মোবাইল ফোনটা তো মেয়েটির হাতে ছিল ঝাঁপ দেওয়ার সময়, তাই ওটা আর বাঁচানো যায়নি। ঠিক আছে, আপাতত ল্যাপটপ ঘেঁটে দেখো, হিস্ট্রিগুলো চেক করো। কোনো সন্দেহজনক ওয়েবসাইট বা কিছু দেখলে আমাকে জানিও। নাও, এখন চলো যাওয়া যাক বাইরের ঘরে। এই বলে আমরা উঠে পড়লাম। আমার একটু টয়লেট পেয়েছিল, তাই মেয়েটিকে জিজ্ঞেস করাতে সে বাথরুমটা দেখিয়ে দিল। স্যার আর সুরজিৎবাবু সামনের দিকে এগিয়ে গেলেন।
আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি মেয়েটা তখনও বসে আছে ঘরে। আমাকে দেখে জিজ্ঞাসা করলো, তুমি পুলিশে কাজ করো? না, মানে আমি পার্থ স্যারের সঙ্গে এসছি, ওনাকে সাহায্য করি। ও আচ্ছা, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম। কি ভেবেছিলেন? কিছু না। আপনার বোনের ঘটনাটা সত্যিই খুব দুঃখজনক। আমি দেখেছি ওকে, যদিও জীবিত অবস্থায় নয়। খুব ফুটফুটে সুন্দর দেখতে ছিল মুখটা, অনেকটা আমার বোনের মতো। মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু আর বলতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, আপনার কি মনে হয় এই আত্মহত্যাটা স্বাভাবিক? আমার মনে হওয়াতে আর কি যায় আসে? আমি চাইলেও তো আমার বোন আর ফিরে আসবে না। তবে আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে যে জন্য এরকম আত্মহত্যা ঘটছে সেটাকে আটকানো যাবে। একটা কথা আমি বাবার সামনে বলিনি। কি কথা? বোন শেষ 1-2 মাস খুব অন্যমনস্ক থাকতো, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতো। পড়াশোনাতে ওর মন বসতো না। মোবাইল ফোনটা বাবা ওকে 15 বছরের জন্মদিনে গিফট করে। ফোনে কি ও কোনো গেমস খেলতো? না না, গেমস খেলার মেয়ে ও নয়। শেষ 2 মাস ও একটা ছেলের সাথে হোয়াটসঅ্যাপে খুব কথা বলছিল। ছেলেটার ব্যাপারে আমাকে কিছু বলেনি, আর ছবিও কোনোদিনও দেখায়নি। আমি 2-1বার ওর ফোন থেকে লুকিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ছবি ছিল না তার ডিপিতে। আমি ওকে 2-1বার বকেও ছিলাম এই নিয়ে। তখন আমার উপরও খুব রেগে গেছিল। আপনি এই কথাটা স্যারকে না বলে আমাকে কেন বলছেন? কারণ আমার মনে হয় তুমি স্যারকে জানাতে পারবে এই ব্যাপারটা, আর বাবাও জানতে পারবে না। আমি এতদিন এটা চেপে রেখেছি, জানলে বাবাও খুব রাগারাগি করবে। তুমি একটু তোমার স্যারকে বলবে? ঠিক আছে, আমি বলবো। তবে আপনি এই ব্যাপারে যদি আর কিছু জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, জানাবো। তোমার নাম্বারটা আমাকে দাও, আমি ফোন করব দরকার পড়লে। আমি ভাবলাম স্যার যদি সত্যি এই মেয়ের থেকে কোনো তথ্য পায় তাহলে স্যারের ভালোই হবে। আমি আমার নম্বরটা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, স্যার বেরোবেন বলছিলেন। আর তুমি আমাকে আপনি করে বলো না, শুনলে মনে হয় আমার বয়স 50-এর ওপর, আর আমি তোমার আন্টি। এক গাল হেসে উত্তর করলাম, আচ্ছা ঠিক আছে। একটা বাগান ঘেরা দোতলা বাড়ির সামনে এসে আমাদের গাড়িটা থামল। মহিম কাঞ্জিলালের বাড়ি। সুরজিৎবাবু ওনাকে আগে থেকেই কল করে বলে রেখেছিলেন। মহিমবাবু এবং ওনার স্ত্রী আমাদের জন্য অপেক্ষা করছিলেন। গাড়ি থেকে নামতে এগিয়ে এসে সুরজিৎবাবুর সঙ্গে হাত মেলালেন। ইনি আমার বন্ধু পার্থ মুখার্জি, একজন নামকরা ক্রিমিনোলজিস্ট, আর এ হলো কৌশিক, ওর ছাত্র। আমরা ভেতরে গিয়ে বসলাম। চাকর এসে চা বিস্কিট দিয়ে গেল। ঘরটা বেশ গোছানো, দেখলেই বোঝা যায় কোনো পেশাদার কাউকে দিয়ে সাজানো। দেওয়ালের রঙের সাথে মিলিয়ে সব আসবাবপত্র, এমনকি জানলার পর্দাও। আসবাবপত্রগুলো যে শুধু দামি তাই নয়, একটা সুন্দর রুচিবোধেরও পরিচয় দেয়। আমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। সুরজিৎবাবু বললেন, আচ্ছা, আপনার ছেলের কি আত্মহত্যা করার কোনো কারণ ছিল? ও কি কোনো নোট রেখে গেছে? মহিমবাবু এবং ওনার স্ত্রীকে দেখলেই বোঝা যায় ওনারা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওনাদের চোখে মুখে সেই ছাপ স্পষ্ট। একমাত্র ছেলের মৃত্যু যে কোনো বাবা মাই মেনে নিতে পারেন না। তাদের ছেলের একটা ভবিষ্যৎ ছিল, যেটা এক পলকে নষ্ট হয়ে গেছে। তার বয়সী ছেলেমেয়েদের বাবা মারা চিন্তা করছে ছেলে মেয়েকে ক্লাস 11-এ কি নিয়ে পড়াবে, তারপর ইঞ্জিনিয়ারিং করবে না ডাক্তারি। আর ওনারা ভাবছেন ছেলের শ্রাদ্ধ শান্তির ব্যাপারে। সত্যি ওনার স্ত্রীর মুখটা দেখে আমার ভেতরটা কেমন হাহাকার করে উঠল। সেটাই তো বুঝতে পারছি না, কাউকে কিছু জানালো না পর্যন্ত। যদি জানতাম আমাদের কোনো ভুল হয়েছে তাহলে আমরা নিজেদের শুধরে নিতাম। এরকম অনেকবার করেছি, ওকে কখনো ওর মনের বিরুদ্ধে যেতে দিইনি। সাহায্য করেছি ও যা চেয়েছে তাই করতে, তা সত্ত্বেও আমাদের সাথে এটা হলো। হা ভগবান। শেষের কদিন ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না না, আমার ছেলেকে আমি বুকে আগলে রাখতাম,
এমন কোনো জিনিস ছিল না যেটা ও আমাকে বলতো না। কই, আমি তো কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। স্কুল আর টিউশন ছাড়া তো ও কোথাও যেতও না, আর সব জায়গায় আমি সঙ্গে যেতাম। কিন্তু এই বয়সের ছেলেরা তো নিজের মতো করে সব কিছু করতে চায়। ও আপনাকে কখনো বাধা দিত না? না না না, ও আমাকে কোনোদিনও বাধা দেয়নি, বরং আগে তো খুশি হতো আমাকে দেখে। তবে ইদানিং না একটু কম কথা বলতো। আর সম্প্রতি ওর একটা নতুন বন্ধুও হয়েছিল। নতুন বন্ধু? কে সে? স্কুলের? না না, স্কুলের বন্ধু না, ও অনলাইনে একটা ভালো জায়গায় পড়াশোনা শুরু করেছিল। বলতো নাকি ওদের স্কুলের থেকে অনেক ভালো পড়ায়, মেথডিক্যাল, আর সবই নাকি ওর বয়সী ছেলে মেয়ে। সেখানকারই একটা ছেলে, তার সাথে খুব ভাব হয়েছিল। ছেলেটি ওরই বয়সী। আপনার সাথে তার পরিচয় করিয়েছিল? অনলাইন তো, ওরা তো হোয়াটসঅ্যাপে কথা বলতো, নিজেই মাঝে মাঝে আবার মেসেজ পড়ে হাসতো। ছেলেটির নাম বলেছিল কিছু? নাম? হ্যাঁ, নাম বলেছিল আমায়। নামটা না খুব অদ্ভুত, এখনকার কেউ এরকম নাম রাখে বলে তো শুনিনি। কি নাম? খুব অদ্ভুত নাম, কি যেন নামটা। হ্যাঁ, মনে পড়েছে, নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় কি? তা তো জানি না, নামটাই বলতো আর খুব প্রশংসা করতো। কিন্তু এই বন্দুকটা তাহলে ও কার কাছ থেকে পেল? ওই মৃত্যুঞ্জয় ছেলেটার কাছ থেকে কি? না না, বলতো মৃত্যুঞ্জয় নাকি খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো, খুব বুদ্ধিমান। ও নাকি খুব ভালো কোনো স্কুলে পড়ে। ও, তাহলে তো তার থেকে বন্দুকটা পায়নি, পেল কার থেকে? আমরা বন্দুকটা দেখেছি পার্থ, ওটা কিন্তু ইলিগাল, লাইসেন্স করা নয়, তাই কার কাছ থেকে পাওয়া সেটা বলা মুশকিল। তবে শোভনের মতো ছেলের পক্ষে নিজের থেকে বন্দুক কেনা খুব একটা সহজ ব্যাপার হবে না। আমার মনে হয় ওটা নিশ্চয়ই ওকে কেউ লুকিয়ে দিয়েছিল, যেটা কাঞ্জিলাল বাবুরা বুঝতে পারেননি। সবই বুঝলাম, কিন্তু কি করে দিল সেটা খুঁজে বার করতে হবে। ওর ফোনটা কি পাওয়া যেতে পারে? ফোন আমরা আগেই নিয়ে গেছি পার্থ, ওটা নিয়ে ভাবতে হবে না, আমরা কিছু পেলেই তোমাকে জানাবো। আর আমি দেখছি এই মৃত্যুঞ্জয়টাকে, তার নম্বর জোগাড় করে তাকে ট্র্যাক করার চেষ্টা করছি। হ্যাঁ মহিমবাবু, আপনার ছেলে বা অন্য যারা যারা এই আত্মহত্যার ফাঁদে পা দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু নাবালক। নিজেদের ঠিক ভুল নির্ণয় করার ক্ষমতা নেই বললেই চলে। খুব সহজেই এদের ভুল পথে পরিচালনা করা যায়, এবং আমার দৃঢ় বিশ্বাস কোনো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা করছে। কিন্তু এরা কেন করছে, এদের উদ্দেশ্য কি, সেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। হতে পারে আপনার ছেলে কোনো বড় ষড়যন্ত্রের শিকার, যেটা হয়তো আমাদের দেশের মানুষকে গভীরভাবে প্রভাবিত করবে। তাই এরপর যাতে এরকম ঘটনা না ঘটে, তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এদের খুঁজে বার করতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চাই এই মৃত্যু খেলা এক্ষুনি বন্ধ হোক। কোনো বাবা মায়ের কোল যেন এভাবে আর খালি না হয়। আপাতত এই মৃত্যুঞ্জয় ছেলেটির ব্যাপারে আরো বিশদে জানতে হবে। আমরা ওর ফোন থেকে যতটা তথ্য পাওয়া যায় জোগাড় করব। বাকি আপনারা যা জানেন বা শুনেছেন আমাদের জানাবেন, দরকার হলে আবার আসবো আমরা। এই বলে স্যার উঠে পড়লেন। ওনাকে দেখে আমরা উঠে পড়লাম। আমি মোটামুটি নোট নিয়ে নিয়েছিলাম। বিকেল হয়েছে অনেকটা, সেই সকালে বেরিয়েছি। মাঝে একটা দোকানে সুরজিৎবাবু গাড়ি দাঁড় করিয়ে কচুরি আলুর দম খাইয়েছিলেন, এছাড়া পেটে আর কিছুই পড়েনি। কৌশিক, তুমি তোমার নোট বইটা আমাকে একটু দিতে পারবে? তোমার লেখাগুলো আমি একটু দেখব। কাল নিয়ে নিও, কেমন? এই ফাঁকে তুমি নোট কেমন নাও সেটাও পরীক্ষা করা হয়ে যাবে। একটু ভাবনা চিন্তা করার আছে। আজ তুমি বাড়ি যাও। সুরজিৎ, ওকে একটু যাদবপুরে ছেড়ে দিও তো যাওয়ার পথে। আমি একটু সিইউ যাব, একটা এক্সপেরিমেন্ট আছে। ঠিক আছে পার্থ, আমি যাওয়ার পথে ওকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাব, তুমি চিন্তা করো না। বাই দ্য ওয়ে, তুমি যাবে কিসে? আমি একটা উবের বলে দিচ্ছি, চলে যাব। তোমরা বেরিয়ে পড়ো এবার। গানের ভলিউমটা আর একটু বাড়িয়ে দিয়ে এসে সুমিত বসলো আমার ঠিক মুখোমুখি। আমি সারাদিনে যা দৌড়োদৌড়ি গেছে সব ভুলে গেলাম। তুই খাবি না কেন? আরে বাবা, রোজ রোজ মদ খাবো নাকি?
ভাই এই বয়সে লিভার বাস্ট করে মরতে চায় না, বিশ্বাস কর। ও, আর আমরা খাচ্ছি মরবো বলে, তাই তো? আরে বাবা, তোর ইচ্ছা করছে খা না, আমার ইচ্ছা নেই, আমি খাবো না। চুপ করতো একটু, গানটা শুনি। জ্যোতি বাথরুম থেকে বেরোতে বেরোতে বলল, উফ বাবা, কি ব্যাপার বলতো, খুব চাপ যাচ্ছে মনে হচ্ছে। বাড়িতেই আবার বিয়ে টিয়ে ঠিক করলো নাকি? কেন রে, আমার কি বিয়ের বয়স হয়ে গেছে নাকি? তোদের তো ভাই গ্রামের দিকে লোকে ওই 18-19 বছর বয়সের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়, আর তুই তো তার চাইতে অনেক বড়, দিতেই পারে জোর করে। উফ, থামবি একটু, শালা হেজিয়েই যাচ্ছে। এদেরকে বারবার চুপ করাবার একটা কারণ আছে। আমি চোখ বুঝে গানটা শুনলেই সকালের ওই মেয়েটির কথা মনে পড়ছিল। আমি এখনো বুঝতে পারছি না মেয়েটা আমাকে একা ডেকে সব কিছু বলল কেন। শুধু কি বাবার সামনে বলবে না বলে, নাকি ওর আমাকে ভালো লেগেছে? আমাদের ছেলেদের না এক সমস্যা, এর আগেও আমি এরকমভাবে অনেকবার ফেঁসেছি। কলেজে একটা মেয়েকে বেশ কিছুদিন ধরে ঝাড়ি মারতাম, মেয়েটাও 1-2বার তাকিয়েছিল। আমি সেই নিয়ে মনে মনে স্বপ্নের জগৎ একটা যা বানিয়েছিলাম যে কল্পনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ছিলাম। হঠাৎ শুনলাম আমাদের এক সিনিয়র দাদা নাকি ওকে প্রপোজ করেছে, আর মেয়েটি নাকি হ্যাঁ বলে তার সঙ্গে ঝুলে পড়েছে। ব্যাস, আমার স্বপ্নের জগৎটাও ভেঙে গেল। এবারও বোধহয় একই ভুল করছে, কিন্তু মনটা মানতে চাইছে না। মেয়েটির ওই সুন্দর নিষ্পাপ মুখ, হালকা গোলাপের পাপড়ির মতো গাল দুটো, উজ্জ্বল কালো চোখ দুটো কিছুতেই মাথা থেকে বার করতে পারছি না। হঠাৎ জ্যোতি বলে বসলো, দেখ কৌশিক না খেলে আমিও খাবো না। তুই আবার নাটক শুরু করলি? না না, তুই ভদ্রলোক হয়ে গেলি আর আমরা মদখোর মাতাল, সেটা কি আর হয় বল? না, আমিও খাবো না। আরে আমি কি নিজের ইচ্ছে মদ না খেয়েও থাকতে পারবো না? আজব তো। না না, একদিন করতেই পারিস, আমরাও পারি। আজ আমরাও খাবো না, ঠিক আছে? ধ্যার বাবা, ঢাল 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 তো, সহ্য কর। তোদের নিয়ে আর পারি না, জানিস তো। একদিন মদ খাবো না বলেছি, আর তাতে এত নাটক মারছিস। জ্যোতি অমনি একটা গ্লাস বের করে ঢেলে আমার দিকে এগিয়ে দিল। 3 জন মিলে উল্লাস বলে চেঁচিয়ে উঠলাম। যাক, এই বন্ধুগুলো আছে বলেই সব রকম চিন্তা ভাবনা নিমেষে ভুলে যেতে পারি। তুমি নোট সবকিছুই করেছো ঠিকঠাক, কিন্তু খুবই উল্টো পাল্টা জায়গায়। না জানলে বুঝে ওঠা মুশকিল। মানে আমি যদি না যেতাম আর সবার কথাবার্তা না শুনতাম, তাহলে হয়তো বুঝতেই পারতাম না তোমার নোট দেখে। আমি সবে ঘরে ঢুকেছি, আমাকে ঢুকতে দেখেই স্যার কথাগুলো বললেন। দেখলাম স্যার স্টাডি টেবিলে বসে। স্যারের পেছনে একটা সাদা বোর্ড রয়েছে বইয়ের তাকগুলোর পাশে। সেখানে অনেকগুলো জিনিস বড় বড় অক্ষরে লেখা, যেমন বয়স 15-16, ঘাড়ে ট্যাটু, শরীরে একটা জায়গায় ব্যান্ডেজ বা আঘাতের চিহ্ন, মেধাবী ছাত্রছাত্রী, সবার প্রকৃতি শান্ত, প্রত্যেকে সম্ভ্রান্ত পরিবারের, এবং অদ্ভুতভাবে আত্মহত্যা। এছাড়াও একদম উপরের দিকে লেখা মৃত্যুঞ্জয়, এবং তার পাশে একটা প্রশ্ন চিহ্ন। আমি কাজের ভুলের জন্য একটু ইতস্তত হয়ে স্যারের সামনে দাঁড়ালাম। তোমাকে একটা পদ্ধতি শিখিয়ে দেবো নোট নেওয়ার, দেখবে অনেক তাড়াতাড়ি নোট নিতে পারবে এবং বোঝাও যাবে সহজেই। ঘাড় নেড়ে বললাম, আচ্ছা স্যার, আসলে প্রথমবার তো, তাই একটু। হ্যাঁ, সে ঠিক আছে। জিনিসটা নিয়ে কাল অনেকবার ভেবেছি, বুঝলে কৌশিক। সত্যি যে বা যারা এটা করাচ্ছে তাদের বুদ্ধির প্রশংসা করতে হয়। ক্রিমিনোলজি এমন একটা ফিল্ড, এখানে এক থেকে আরেক নতুন চিন্তাধারার মানুষ পাওয়া যায়। এরা প্রত্যেকেই এতটা ব্রিলিয়েন্ট যে এক এক সময় মনে হয় এরা ক্রাইম না করে ওই বুদ্ধি যদি দেশের স্বার্থে লাগাতো, তাহলে হয়তো আমরা আরেকটা ভালো বৈজ্ঞানিক বা ব্যবসায়ী পেয়ে যেতাম। আমি মন দিয়ে স্যারের কথা শুনছিলাম। স্যার তখনও আমার নোটবুকটা দেখে যাচ্ছেন। তোমার কি মনে হয় কেন করছি এরা এরকম? কি লাভ বড় লোকের কিছু নাবালক ছেলে মেয়েদের মেরে? স্যার, আমার মনে হয় এদের বড় লোকদের উপর রাগ আছে। ছেলে মেয়েগুলোর বাবারা এদের সঙ্গে কোনো উল্টোপাল্টা কিছু করেনি তো, যার প্রতিশোধ এরা নিচ্ছে। কিন্তু সেটা এরকম যার তার ছেলে মেয়ে কেন হবে? এদের মধ্যে তো চেনা পরিচিতি আছে বলে মনে হয় না। কিন্তু স্যার, আমি না অনেক সিনেমায় এরকম দেখেছি। আমাদের এই মানুষগুলোর ইতিহাসটা জানা দরকার। এরা হয়তো এমন কোনো অন্যায় করেছিল সবাই মিলে, যেটা এরা এড়িয়ে যাচ্ছে আমাদের। জীবন কি আর সিনেমার মতো হয় কৌশিক? বলে ভালোই হতো। সরি স্যার, কিন্তু স্যার আপনার কি মনে হচ্ছে কে করছে এরকম? অনেক কিছুই হতে পারে,
কে করেছে সেটা দরকারি নয়, আমাদের বুঝতে হবে সে কেন করছে এরকম। যে করছে সে একজন ক্রিমিনাল, আর তার মনের খোঁজ পাওয়াটাই আমাদের কাজ। হ্যাঁ, কিন্তু আপনি কি কিছু বুঝতে পেরেছেন? না, এখনো পারিনি, তবে আরো অনেক কিছু জানা দরকার। আর সবার প্রথম হলো এই এই মৃত্যুঞ্জয়, এই ছেলেটি কে এবং কাঞ্জিলাল বাবুর ছেলের সাথে তার কি সম্পর্ক? স্যার, কোনো ড্রাগসের ব্যাপার নয় তো? হতে পারে, অনেক কিছুই হতে পারে। ওর এই নম্বরটা পেলেই সুরজিৎকে সঙ্গে নিয়ে ধরতে হবে ছেলেটাকে। আচ্ছা স্যার, একটা জিনিস না আমি আপনাকে বলিনি। কি জিনিস? ঠিক যেমন শোভন কাঞ্জিলালের সঙ্গে শেষের দিকে একটা ছেলের বন্ধুত্ব হয়েছিল, সেই রকমই প্রিয়ারও এরকম একজনের সঙ্গে পরিচয় হয়। মানে তোমায় কে বললো এসব কথা? আসলে আপনারা তো সেদিন একটু আগে বেরিয়ে গেলেন, তখন আমি ওয়াশরুম থেকে বেরোতেই প্রিয়ার দিদি আমাকে বলল। ও আসলে ওর বাবার সামনে বলতে ভয় পাচ্ছিল ব্যাপারটা। এটা তুমি আমায় আগে বলনি কেন? সরি স্যার, কালকে বলতে ভুলে গেছিলাম। স্যার যতটা উত্তেজিত হয়েছিলেন দেখলাম আস্তে আস্তে একটু শান্ত হলেন। এগিয়ে গিয়ে বোর্ডের সামনে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, হতে পারে এই ছেলেটি আর শোভনের ছেলেটি একই লোক, আর সে ওই মৃত্যুঞ্জয়। তার মানে এই মৃত্যুঞ্জয় ছেলেটি এই আত্মহত্যার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। স্যার, আপনার বোর্ডে নামগুলো লেখা দেখে চিড়িয়াখানা সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে। ব্যোমকেশ তো এইভাবেই সাসপেক্টের ছবি টাঙিয়ে তারপর বোঝার চেষ্টা করতো। তুমি খুব কল্পনার জগতে, সিনেমার জগতে বসবাস করো কৌশিক, যদিও সেটা খুবই স্বাভাবিক। তোমার বয়সে আমিও সেরকম ছিলাম না তা নয়, তবে তোমায় আস্তে আস্তে অনেক বাস্তবভিত্তিক হতে হবে। আমি কোনো গোয়েন্দা নই, আমি একজন শিক্ষক। আমার পড়াশোনা যদিও অপরাধী মনকে নিয়ে, আমাকে তুমি ক্রিমিনালদের ডাক্তার বলতে পারো, গোয়েন্দা তো কোনো মতেই নয়। সে আপনি যাই বলুন, আপনার সঙ্গে ঘুরে ঘুরে এই এক সপ্তাহে আমার যে অভিজ্ঞতা হয়েছে না, তার কখনো হয়নি। হরিহরকে বলো তো একটু চা বানাতে, মাথাটা ধরেছে খুব, কাল অনেক রাত অবধি জেগে থাকতে হয়েছে। আমি উঠে রান্নাঘরে গিয়ে হরিহরদাকে চা করতে বলে এলাম। এখন আমি স্যারের ঘরে কোথায় কি আছে ভালো করে চিনে গেছি। হরিহরদার সাথেও পরিচয় হয়ে গেছে। হরিহরদার বাড়ি ডায়মন্ড হারবারে, প্রায় 3 বছর হলো স্যারের বাড়িতে আছে। স্যারের বাড়ির সব কাজ করে এবং যখন স্যার বাইরে থাকে স্যারের মায়ের দেখাশোনা করে। আমার জন্য খুব ভালো হয়েছে চাকরিটা পেয়ে। কলকাতায় তো সেরকম কাউকে চিনতাম না, ওই বন্ধুগুলোকে ছাড়া, তাই আর কোথাও যাওয়ার জায়গাও ছিল না। স্যারের কাছে এসে একটা পরিবারের মতো জায়গা পেয়েছি, তাই স্যারের ভাইপোগুলোর সঙ্গেও দিনটা বেশ ভালোই কেটে যায়। এই খাতাটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে কি করে সঠিকভাবে নোট নিতে হয় এবং সাজিয়ে রাখতে হয়। আমি আমার টেবিলে বসে স্যারের খাতাটা উল্টে পাল্টে দেখতে লাগলাম। স্যার বিভিন্ন লোকের ইন্টারভিউ নিয়েছেন। প্রথমে লোকটার ব্যাপারে পয়েন্ট করে অনেকগুলো জিনিস লেখা, তারপর তার আশেপাশে কি কি রয়েছে তার উল্লেখ, আর তারপর তার কথার উত্তর এবং তার চোখ মুখ দেখে কি মনে হচ্ছে তার বর্ণনা। প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে জায়গা ছেড়ে রাখা, যাতে মাঝে মাঝে কিছু লেখাও রয়েছে। মাঝে মাঝে আবার দেখলাম ছবির চার্টের মতো কিছু বানানো। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, এটাও কি ক্রিমিনোলজির পার্ট? না না, আমি একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক ছিলাম। এটা তখনকার, অনেক জায়গায় যেতে হতো, ইন্টারভিউ নিতে হতো, তথ্য সংগ্রহ করতে হতো, তাই তখনই শেখা এসব। আমি আরও খুঁটিয়ে দেখতে লাগলাম স্যারের পদ্ধতিটা। তুমি চাইলেই নিয়ে যাও, ওটা ভালো করে দেখে নিয়ে পরে দিও আমাকে। এরই মধ্যে হরিহরদা এসে চা দিয়ে গেল। কথা শেষ করে স্যার বোর্ডের সামনে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, আর ঠিক তখনই বইয়ের ভেতরে রাখা স্যারের ফোনটা বেজে উঠল। আমি তখনও স্যারের খাতাটা দেখছি। এমন এমন কিছু লোকের নাম দেখতে পেলাম যারা খুবই কুখ্যাত, আর যাদের নাম আমি খবরের কাগজে অনেকবার দেখেছি। বেশিরভাগই কোনো না কোনো বড় অপরাধের সঙ্গে যুক্ত তারা। হ্যালো, হ্যাঁ সুরজিৎ বলো। হ্যাঁ সে কি? আচ্ছা। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে স্যারের কথাবার্তা শুনে কি হয়েছে বোঝার চেষ্টা করলাম। দেখলাম স্যার আরও গম্ভীর হয়ে গেলেন। ফোনটা রাখতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে স্যার? আরেকটা আত্মহত্যার ঘটনা ঘটেছে। এবার ওই প্রাক্তন ক্রিকেটার শঙ্কর শর্মার 15 বছরের ছেলে। যখন আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছলাম তখন বাজে বেলা 1টা।
যাদবপুর স্টেশন থেকে কিছুটা এগিয়ে রেল লাইনের ধারে বেশ বড় একটা জমি আছে। সেখানে দেখলাম বেশ ভিড় জমে আছে। দূর থেকে অনেক সাদা পোশাকের পুলিশ দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ কোনো রকমে সাধারণ মানুষকে আটকে রেখেছে। শঙ্কর শর্মা ভারতের আন্তর্জাতিক স্তরের প্রাক্তন ক্রিকেটার। তার ছেলে মোটামুটি জন্ম থেকেই সেলিব্রিটি। ভিড় হওয়াটা তো খুব স্বাভাবিক। সুরজিৎ বাবুর কাছে শুনলাম ছেলেটি নাকি বাবার পথে অনুসরণ করে ভালোই খেলছিল। জাতীয় স্তরে অনূর্ধ্ব-17 দলেও খেলেছে। এই রকম একটা ছেলের মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। সুরজিৎ বাবুর সঙ্গে আমরা রেল লাইন ধরে ওখানে গিয়ে পৌঁছালাম। ছেলেটি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। রেল লাইনে মাথাটা গেছে একদম থেঁতলে। ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা। শঙ্করবাবুকে এর আগে টিভি পর্দায় আমি বহুবার দেখেছি। অতি সুদর্শন এবং বেশ সুঠাম স্বাস্থ্য, ঠিক যেমন খেলোয়াড়দের হয়। প্রায় 10 বছর হলো খেলা ছেড়ে দিয়েছেন, কিন্তু ওই চেহারাটা বজায় রেখেছেন। দেখে মনে হবে 30-32 বয়স। স্যার আর সুরজিৎবাবু ওনার দিকে এগিয়ে গেলেন। শঙ্করবাবু একটা বেঞ্চে বসে আছেন। তাকে ঘিরে অনেকগুলো বডিগার্ড। আর কিছুটা দূরে পাশের একটা বেঞ্চে বসে আছেন শঙ্করবাবুর স্ত্রী। এনাকেও আমি টিভিতে বেশ কিছু বিজ্ঞাপনে দেখেছি। দুটি মেয়ে তাকে ধরে আছে শক্ত করে। কিছু দূরে রয়েছে পুলিশ। তারা ভিড়কে সামলে রাখছে যাতে কেউ এগিয়ে আসতে না পারে। সাধারণ মানুষ তো আর রোজ রোজ শঙ্করবাবুর মতো মানুষকে সামনাসামনি দেখার সুযোগ পায় না। মাসখানেক আগেও আমি ওই ভিড়ের মধ্যেই ছিলাম, আর আজ হঠাৎ করে এসব পাল্টে গেছে। আপনার ছেলে কি কোনো চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল? কারণ ও ভালো ক্রিকেটার এবং সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, তাই কোনো কিছু সমস্যায় এসে পড়েছিল কি? শঙ্করবাবুর চোখ লাল, ঠোঁট কাঁপছে। বললেন, না, সেরকম কিছু আমাকে বলেনি। আমাকে ও সব কিছুই বলতো। আমায় নিজের জীবনের আদর্শ মেনে চলতো। বলতো, বাবা দেখো, আমি ঠিক একদিন তোমার মতো বিখ্যাত হব। ওর এই খেলাধুলোর জগতে কারোর সাথে কোনো গোলমাল, কোনো বিফলতা বা অন্য কিছু ঘটেছিল কি? না না, বিফলতা কি বলছেন? আপনারা ওর খেলা ফলো করলে জানতেন। আগের সপ্তাহেই আন্ডার-16 ফাইনাল ম্যাচ জিতেছে। খুব আনন্দে ছিল। আমরা সেলিব্রেটও করেছি। আচ্ছা, আপনার কি মনে হয় ও কেন আত্মহত্যা করলো? আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি না। আজকাল এই কলকাতায় যে আত্মহত্যা হচ্ছে সবাই, আমার ও সেটারই শিকার হলো কিনা। আমি অনেক নয়, অল্প কিছু গুণী মানুষের সন্তানরা এরকম একটা জিনিস করছে। শঙ্করবাবু পার্থ স্যারের দিকে তাকালেন। কিছু হয়তো বলতে চাইছিলেন, কিন্তু তার মুখ থেকে বেরোলো না। ঠিক আছে, আমরা দেখছি শঙ্করবাবু। পুলিশও চেষ্টা করছে। খুব শিগগিরই কিছু কিনারা পাওয়া যাবে আশা করি। শঙ্করবাবুর সঙ্গে কথা বলে আমরা দুর্ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলাম। একটা পাথরের উপর মাথা রেখে পড়ে আছে নিখিল শর্মা। পাথরের গা বেয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। মুখটা রক্তে মাখামাখি। পরনে ক্রিকেটারের পোশাক, সাদা টি শার্ট, প্যান্ট। আমি ওই বিভৎসতা দেখতে পারছিলাম না। একটু দূরেই দাঁড়ালাম। স্যার আর সুরজিৎবাবু দেখলাম বডিটার দিকে এগিয়ে গেলেন। সুরজিৎবাবু বললেন, এটাও একই পার্থ। তোমাকে বললাম না, শঙ্কর শর্মার ছেলে। শুনেই আমি বুঝেছি। আর সব কিছুই রয়েছে। আঙুলে ব্যান্ডেজ, বয়স 15, অদ্ভুতভাবে আত্মহত্যার চেষ্টা, ইনফ্যাক্ট ঘাড়ের কাছে ট্যাটু। কিন্তু এবার আমাদের উপর কি চাপটা পড়বে বুঝতে পারছো? পার্থ স্যারও বেশ গম্ভীর। সুরজিৎবাবু ফোনটা আসার পর থেকেই আমি ওকে আর ঘাঁটাইনি। এতক্ষণ চুপ করেই ছিলাম। এতগুলো নাবালক ছেলে মেয়ে যাদের নিজেদের ঠিক ভুল বোঝার ক্ষমতা নেই, তাদেরকে এভাবে এক এক করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া মেনে নেওয়া যায় না। হয়তো এদের বাবা মায়ের উপর কোনো ক্ষোভ থাকতে পারে, কিন্তু এরা কি করেছে যে এইভাবে তাদের মরতে হচ্ছে? এটা আমি মানতে পারছি না সুরজিৎ। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। ঠিকই বলেছো পার্থ। তুমি মৃত্যুঞ্জয় ছেলেটির নম্বর পেলে? হ্যাঁ, আজ বিকালের মধ্যেই পেয়ে যাব। কিন্তু এই মৃত্যুঞ্জয় ছেলেটি কেন এমন করবে? আর কাঞ্জিলালের স্ত্রী যা বললেন তাতে তো মনে হয় এই ছেলেটি প্রায় একই বয়সী। বুঝতে পারছি না কিছুই সুরজিৎ। সব কেমন ধোঁয়াশা হয়ে রয়েছে চোখের সামনে। ঠিক আছে, আজ নম্বরটা পেলে ছেলেটাকে ধরছি। তাহলে বোঝা যাবে কেন করেছে সেই রকম। বডিটা তাহলে পোস্টমর্টমে পাঠিয়ে দিলাম।
আরেকটা জিনিস লক্ষ্য করো, নিখিল শর্মা হঠাৎ পাবলিক ট্রেনে কি করছিল? এত বড় লোকের ছেলে ট্রেনে যাতায়াত করে বলে তো মনে হয় না। রাইট 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 রাইট, তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। আমি আর স্যার অনেকটা ভিড় ঠেলে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে এলাম। যেখানে এলাম সেখানে লোকজন কম, দু একটা চায়ের দোকান। স্যার দুটো চা বলে সিগারেট ধরালেন। আমার ইচ্ছা থাকলেও লজ্জায় চাইতে পারলাম না। ক্রাইম মাঝে মাঝে মানুষের নেশায় পরিণত হয়। প্রথমত যখন সে করে তখন তার মনে ভয় থাকে, অনুশোচনা থাকে, কিন্তু আস্তে আস্তে সেসব কেটে যায়। জরুরি হয়ে ওঠে তার উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য সফল করার জন্য সে সব কিছু করতে রাজি হয়ে যায়। কিন্তু স্যার এদেরকে আটকানোর কোনো উপায় কি আমাদের কাছে নেই? উপায় একটাই কৌশিক, এই মস্তিষ্ক বিকৃতিকে ঠিক করা, এদের নেশা কাটানো, আর তার জন্য আগে এদেরকে হাতের নাগালে পাওয়া। সেটা যদিও পুলিশের কাজ, আমার কাজ তারপর শুরু হয়। কিন্তু স্যার হাতের নাগালে পাওয়ার জন্য তো আমাদের এই অপরাধীর উদ্দেশ্য বুঝতে হবে। আপনি স্থির করছেন কি করে যে মৃত্যুঞ্জয় সেই মানুষ যে এগুলো করছে? না, স্থির তো হয়নি, কিন্তু ওকে না পেলে আমরা তার আগে এগোতে পারবো না। আর হতেও পারে সে নিজেই এগুলো করছে তার কোনো দলের সাথে মিলে, আর প্রিয়ার বন্ধু হয়তো সেই দলেরই কেউ। তুমি একটা কাজ করতে পারবে কি? তুমি ওর দিদির সাথে আরেকবার কথা বলতে পারবে? হতে পারে সে হয়তো তখন সব কিছু বলতে পারেনি, কারণ সময় খুব কম ছিল। আর সে যখন তোমাকে বিশ্বাস করছে তখন তার কাছ থেকে যা তথ্য পাওয়া যায় জোগাড় করার চেষ্টা করো। এর পরের আত্মহত্যা হওয়ার আগে আমাদের সেটা আটকাতেই হবে। কিন্তু স্যার সে কি আমার সঙ্গে কথা বলবে? কেন বলবে না? এখানেই তোমার দ্বিতীয় পরীক্ষা হবে আমার কাছে। যদি তুমি মেয়েটির সাথে কথা বলে এমন কিছু বের করতে পারো যেটা আমাদের পরের আত্মহত্যা আটকাতে সাহায্য করতে পারে, তবেই তুমি সফল হবে। আমাদের কথার মাঝেই একটা কালো সিডান গাড়ি এসে দাঁড়ালো ঠিক চায়ের দোকানের সামনে। গাড়ির কালো কাঁচটা আস্তে করে নামিয়ে মুখ বাড়ালেন শঙ্করবাবুর স্ত্রী। পার্থ স্যারকে ইশারায় ডাকলেন। স্যার এগিয়ে গেলেন গাড়ির দিকে। আমি ওনাকে অনুসরণ করলাম। ভাঙা গলায় শঙ্করবাবুর স্ত্রী বললেন, আমার স্বামী আপনাকে মিথ্যে কথা বলেছে। আমার ছেলে কোনোদিনও ক্রিকেটার হতে চায়নি। আমরা বেশ থতমত খেয়ে গেছি। তাহলে একটু আগে শঙ্করবাবু যা বললেন সব মিথ্যে? আর কিছু বলবেন? হ্যাঁ, আমার ছেলে শেষের দিকে একটি মেয়ের পাল্লায় পড়েছিল। রোজ ফোনে কথা হতো ওদের। মেয়ে? কি নাম তার? যতদূর মনে পড়ছে মেয়েটার নাম প্রিয়া। সুধীর দত্তর মেয়ে প্রিয়া? কার মেয়ে সেটা আমি জানি না। সে হয়তো লুকিয়ে প্রেম করছিল, বাকিটা আপনারা খুঁজে বার করুন। ফোনের রিংটোনের শব্দে যখন ঘুমটা ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখি 10 মিনিট অন্তর ঠিক 3টে মিস কল। সুধীর দত্তর বড় মেয়ে। আমি সেদিন ওর দেওয়া মিস কলটা খুঁজে বের করে ওকে কাল রাতে একটা মেসেজ করেছিলাম, দরকার আছে, সময় বুঝে যোগাযোগ করুন। আমি চোখে মুখে একটু জলের ঝাপটা দিলাম। কাল রাতে মদ্যপানটা একটু বেশি হয়ে গেছিল কি না, তাই মাথাটা কেমন ঝিমঝিম করছে। কোনো রকমে ফোনটা নিয়ে মেয়েটাকে ফোন করলাম। হ্যাঁ, কৌশিক বলছো? হ্যাঁ, আপনি ফোন করেছিলেন দেখলাম। আসলে আমার একটু সকালে উঠতে দেরি হয়। যাই হোক, এখন একটু সময় হবে আপনার? কিছু কথা জানার ছিল আপনার বোনের ব্যাপারে। আজ দেখলাম মেয়েটি গলার স্বর খানিকটা নামিয়ে নিল, তারপর একটু থেমে ফিসফিস করে বলল, আমার কলেজ থেকে বেরোবো 3টের সময়, তখন আসতে পারবে? হ্যাঁ বলুন, কোথায় আসবো? পার্ক স্ট্রিট। আমার কলেজ তো জেভিয়ার্স। আচ্ছা বেশ, আমি চলে আসছি। মেয়েটি আর কিছু বলল না, ফোনটা কেটে দিল। আমি কাল রাত থেকে যে চিন্তাটা করছিলাম সেটা বোধহয় বেকার। মেয়েটি তো খুব সহজেই রাজি হয়ে গেল আমার সঙ্গে দেখা করতে। আমি উঠে 1 গ্লাস লেবুর জল খেলাম। একবার ভাবলাম স্যারের ওখানে যাব, তারপর মনে পড়ল স্যার বলেছিল আজ ওনার অনার্সের ক্লাস আছে, তাই সেখানেও যাওয়ার জায়গা নেই। তাই সামনের একটা দোকানে গিয়ে জল খাবার খেয়ে আবার শুয়ে পড়লাম। ডেনিম জিন্স আর জ্যাকেটে আজ মেয়েটাকে আরও সুন্দর লাগছে, অনেকটা বলিউডের নায়িকাদের মতো। ওর সাথে ওর মেয়ে বন্ধুগুলো সমান সুন্দরী। তাদের রংচঙের পোশাক যেন আশপাশটাকে আলোর ছটায় ভরিয়ে তুলেছে। আমি একটা সিগারেট খেতে খেতে সেন্ট জেভিয়ার্স কলেজের গেটে দাঁড়িয়ে ওদের দেখছিলাম।
মেয়েটি আমায় দেখে হাতের ইশারা করে দাঁড়াতে বলল। কিছুক্ষণ পর এগিয়ে এসে আমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে বলল, চলো কোথাও একটা বসে কথা বলা যাক। কিছুটা হেঁটে এগিয়ে এসে আমরা একটা ক্যাফেতে ঢুকলাম। এসব জায়গায় আমি আগে কখনো ঢুকিনি। 10-20 টাকার চা কফি 100 টাকায় বিক্রি করে। একমাত্র সুমিত বা জ্যোতি থাকলে তখন ওরা আমাকে নিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে মেয়েটিকেও না বলা যাবে না। স্যার বলেছে ওর থেকে যতটা সম্ভব তথ্য জোগাড় করতে হবে। তাই মনে মনে কীরকম খরচ হবে একটা হিসেব করে বসলাম ওর সঙ্গে একটা টেবিলে। মেয়েটিকে দেখে মনে হচ্ছে বোনের মৃত্যুর দুঃখ এখন অনেকটা কাটিয়ে উঠেছে। তাও জিজ্ঞাসা করলাম, আশা করি এখন অনেকটা সামলে উঠেছেন? হ্যাঁ, সেটা না করে কি আর উপায় আছে? আজ থেকে কলেজ যাওয়া শুরু করলাম, আর কতদিনই বা বাড়িতে বসে থাকবো। বাড়িতে কীরকম পরিস্থিতি? সবাই একটু ধাতস্থ? মা এখনও অবধি একটা শকের মধ্যে রয়েছে। আসলে জিনিসটা মেনেই নিতে পারছেন না। বাবাকে দেখে বুঝি ঘটনাটা কতটা আঘাত করেছে। যখন তখন লোকজনের ওপর চেঁচিয়ে উঠছেন আর গম্ভীর হয়ে আছেন সব সময়। আমি এই আছি আর কি। এত দিনের একটা সম্পর্ক, ছোট থেকে ওর সাথে সাথে থেকেছি, ওর সব দুঃখ আনন্দকে আপন করে নিয়েছি। আর আজ তাকে... এসব ছাড়ো, বলো তো তোমার কি জানার আছে? এখনো কিন্তু আপনার নামটাই জানা হয়নি। আমার নাম সুকৃতি। আর আবার আমায় তুমি আপনি করে বলছো? আচ্ছা বেশ বেশ, বলছি যে আপনি... বাবা, তুমি সেদিন বলছিলে তোমার বোন কোনো এক ছেলের সঙ্গে নাকি কথা বলতো শেষের দিকে। কি ধরনের কথোপকথন হতো সেটা কি কিছু জানো? কি ধরনের সেটা না সঠিকভাবে বলতে পারবো না, তবে যে কটা মেসেজ পড়েছি তাতে মনে হলো ছেলেটা খুব আধ্যাত্মিক এবং জীবন মৃত্যু এই ধরনের বিষয় নিয়ে কথা বলতো। আচ্ছা, ও কি তোমার সঙ্গে শেয়ার করতো ওদের কি কি কথা হয়েছে না হয়েছে, নাকি এগুলো সব লুকিয়ে রাখো? মেসেজগুলো আসলে লুকিয়ে লুকিয়ে দেখা, কিন্তু ও না আমায় শেষের দিকে অনেক অদ্ভুত অদ্ভুত কথা জিজ্ঞেস করতো, যেগুলো নিয়ে বেসিক্যালি ওর কখনো কোনো ইন্টারেস্টই ছিল না। কি কথা? যেমন ধরো মৃত্যুর পর কি হয়, কোনোভাবে মৃত্যুকে আটকানো যায় কি না। হ্যাঁ, কিন্তু এটাও তো হতে পারে যে ও টিভিতে কোনো একটা প্রোগ্রাম দেখে বা কোনো ভিডিও দেখে এই অনুষ্ঠানটার ব্যাপারে ওর কৌতূহল জন্মেছিল। সেরকম কিছু হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ ও আমার ঘরেই থাকতো। ও যদি এরকম কিছু দেখতো বা শুনতো তাহলে তো আমি জানতে পারতাম। আচ্ছা, আর কিছু? এর মধ্যে কফি দিয়ে গেছে। আমি টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু ও দেখে আমার আগেই দিয়ে দিল। আমার যদিও এই কফি শপে বসে এরকম একজন সুন্দরী মেয়ের সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করতে ইচ্ছা করছিল, ওর চোখের দিকে তাকিয়ে বারবার আমার মনটা অন্য দিকে চলে যাচ্ছিল। তখনই কফির কাপে একটা চুমুক দিয়ে নিজেকে ফিরিয়ে আনছিলাম বাস্তবে। আর ওই আঙুলে আঘাত পাওয়ার কিছুদিন আগেও ওর হাতে আমি ওই হাতের কবজিতে একদিন একটা ব্লেডের আঘাত চিহ্ন দেখি। আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল ও কি কোনো ছেলের প্রেমে পড়ে হাত কাটলো বা কাটার চেষ্টা করলো, কিন্তু কিছুই বলতেই চাইলো না যে কোথা থেকে আঘাতটা লেগেছে, কিছুই বললো না। আচ্ছা, যে ছেলেটার সঙ্গে ও কথা বলতো তার নামটা একদমই কখনো বলেনি বা তুমি দেখোনি, তাই না? আমার যতদূর মনে পড়ছে একদম শুরুর দিকে ও নামটা একবার বলেছিল। হ্যাঁ, মনে পড়েছে, খুব সেকেলে নাম ছিল ছেলেটার। আমি খুব হেসেছিলাম, আর তারপর থেকেই না ওর নামটা বলেনি কখনো। আমিও ভুলে গেছি। তাই ছেলেটার নাম কি মৃত্যুঞ্জয় ছিল? আরে হ্যাঁ, একদম ঠিক। তুমি কি করে জানলে নামটা? আমি যা দুশ্চিন্তা করছিলাম সেটাই হয়েছে। নামটা না মিললেই হয়তো ভালো হতো। তুমি কি চেনো ছেলেটাকে? আচ্ছা, পুলিশ কি কিছু জানতে পেরেছে? এখনো কিছু সঠিকভাবে জানা যায়নি, কিন্তু কাঞ্জিলাল বাবুর ছেলের সঙ্গেও মৃত্যুঞ্জয় নামক একটা ছেলের পরিচয় হয়েছিল মৃত্যুর আগে। কি বলছো তুমি? তাহলে প্রিয়াটা প্রেমের ব্যাপার নয়? না, প্রেম বলে তো মনে হচ্ছে না, কিন্তু সেটা কি সেটা খুঁজে বার করা খুব দরকার। এই মৃত্যুঞ্জয় ছেলেটির খোঁজ চলছে, এর কাছ থেকে আশা করছি কিছু না কিছু পাওয়া যাবে। আচ্ছা, ওই ছেলেটাই ওকে আত্মহত্যা করতে বাধ্য করেনি তো?
হতেই পারে, আবার নাও হতে পারে। আমি কথাটা শেষ করতে যাব ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। কৌশিক, পার্থ স্যার বলছি। হ্যাঁ স্যার, বলুন। তুমি পারলে এখনই আমার বাড়িতে চলে এসো। অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেগুলো তোমার জানা দরকার। কি ঘটনা? অত কিছু ফোনে বলা যাবে না, তুমি এটুকু জেনে রাখো যে মৃত্যুঞ্জয়কে পাওয়া গেছে। কি? এ তো দারুণ খবর। না, খুব একটা দারুণ নয়, তুমি এলে বুঝবে। চলে এসো। আমি ফোনটা রেখে উঠে পড়লাম, বললাম, এই বলছি আমাকে একটু যেতে হবে, স্যার ফোন করেছিলেন, খুব দরকারি কিছু কথা আছে বললেন। মেয়েটা আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কেন জানি না, ওকে দেখে আমার মধ্যে থেকে একটা অন্য মানুষ বেরিয়ে এলো। আমি ঠিক সিনেমার নায়কের মতো ওর কাঁধে একটা হাত রাখলাম। চিন্তা করো না, তোমার বোনকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে তাদেরকে আমি ছাড়ব না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। মেয়েটি আমার হাতের উপর হাত রাখলো। ওর নরম হাতের স্পর্শ আমার বুকে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। দেখলাম এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। যতই হোক ইমেলের মেয়ে। আমি বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম সুরজিৎ বাবু আর স্যার বেশ গম্ভীর মুখে বসে আছেন। আমায় দেখে স্যার বললেন, কৌশিক এসেছো? অনেকগুলো ব্যাপার ঘটেছে এর মধ্যেই। তুমি নোটপ্যাডটা নিয়ে এসো, আমার আর লিখতে ইচ্ছে করছে না এখন। আমি টেবিল থেকে নোটপ্যাডটা নিয়ে বসতে বসতে বললাম, মৃত্যুঞ্জয় কে? ওই নামে কেউ নেই। যে নম্বরটি পাওয়া গেছে সেটা অভিনেতা মিহির সেনের ছেলে সন্দীপ সেনের। মানে তাহলে মৃত্যুঞ্জয় কে? এই সন্দীপকে কলকাতা ও বাংলার লোকজন প্রায় সবাই চেনে। ছোট থেকেই এর ছবি বিভিন্ন পত্রপত্রিকায় বেরোচ্ছে। মিহির সেন বেশ জনপ্রিয় অভিনেতা এবং তার ছেলে হওয়ার সুবাদে সন্দীপ ছোট থেকেই বিখ্যাত। কিন্তু এর বয়স বেশি নয় বলেই জানতাম আমি। তার নাম কি করে এই কেসের সঙ্গে জড়ালো এইসব মাথার মধ্যে ঘুরতে লাগলো। সেটাই তো মুশকিল। সুরজিৎ, ওকে বলো সন্দীপ কি বলেছে তোমাদের? পার্থ স্যার সুরজিৎ বাবুকে বললেন, সন্দীপ সেন এই ব্যাপারে কিছু জানে না বলছে। এই সন্দীপের মতো ছেলেগুলো ছোট থেকেই এক একটা ভিলেন তৈরি হয়। ছোট থেকে মানুষেরা তো বাড়াবাড়ি এদেরকে নিয়ে যে একটা ধারণা তৈরি হয় যে এরাই পৃথিবীকে চালায়। কিছুদিন আগেও একটা র্যাশ ড্রাইভিংয়ের কেস হয়েছিল। মিহিরবাবু অনেক টাকা পয়সা দিয়ে ছাড়িয়েছিলেন। এখন এই আত্মহত্যাগুলোর ব্যাপারে আমি জিজ্ঞাসাবাদ করতে গেলে ও পুরোপুরি না করছে। ওর দাবি ওর নম্বর জাল করে কেউ এই কাজটা করছে, যদিও এই কাজটা খুব একটা অসম্ভব কিছু নয়। এই সন্দীপ কি করে? আরে এই তো, সন্দীপের বয়স 16 বছর, এইবারে ক্লাস 10-এর পরীক্ষা দেবে। স্যার বয়সটা তো একদমই আত্মহত্যাকারীদের কাছাকাছি। শুধু তাই নয়, কিছু মাস আগে সন্দীপ যে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তাতে ও খুব চোট পায় হাতে পায়ে। খবরটা কাগজে বেরিয়েছিল। এটা লাস্ট ইয়ারের আগস্ট মাসের ঘটনা। এখানে তো পথ দুর্ঘটনা বলছে। তুমি যে ছেলেটিকে মরতে দেখেছিলে তার খবরটিও পথ দুর্ঘটনা হিসেবেই বলা হয়েছিল পরের দিন কাগজে। তার মানে হতে পারে সন্দীপও আত্মহত্যার চেষ্টা করেছিল। আমারও সেই রকমই কিছু মনে হচ্ছে, কিন্তু সন্দীপকে এই নিয়ে জোর করে জিজ্ঞাসা করা হলে সে বিরক্ত হতে পারে। আর মিহিরবাবু এই নিয়ে পুলিশকে কোনো প্রমাণ ছাড়া তার ছেলেকে বিরক্ত করতে বারণ করেছেন। কিন্তু এছাড়া আপনারা জানবেন কি করে? হতে পারে সন্দীপই মৃত্যুঞ্জয় নাম নিয়ে এগুলো করছে। সন্দীপ যদি এগুলো করেও থাকে কৌশিক, তবুও এর পেছনে অনেক বড় মাথা কাজ করছে। ওর একার পক্ষে এটা করা সম্ভব না। সুরজিৎ, এই সন্দীপকে তোমরা একটু নজরে রেখো তো। কিন্তু পার্থ, তোমরা বুঝতে পারছো না, আমাদের উপর অনেক চাপ আসছে। যে করা সুইসাইড হয়েছে প্রত্যেকে সমাজের গণ্যমান্য ব্যক্তির ছেলে মেয়ে। কাল রাস্তাঘাটে অনেক জায়গায় বিক্ষোভ মিছিল বেরিয়েছে। পুলিশের পক্ষে সামলানো মহা মুশকিল হয়ে পড়ছে। এই অবস্থায় সন্দীপের উপর নজর রাখতে গেলে, ওকে জেরা করতে গেলে আমাদেরকে আরও খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে। কিছু ভেবে পাচ্ছে না আমাদের কি করা উচিত। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা না পারলে অন্য উপায় বার করতে হবে। তুমি কি করবে ভাবছো? অন্য কোনো উপায়ে সন্দীপের সঙ্গে যোগাযোগ করতে হবে আর সামনাসামনি দেখা করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো ও সত্যি বলছে না মিথ্যে। ও যদি কোনো অন্যায় করে থাকে সেটা ওর কথাবার্তা বা হাবভাবে ঠিক প্রকাশ পাবে। সেটা করতে পারলে তো খুব ভালো হয়। তোমার যে হেল্প লাগবে আমাদের জানিও, আমরা তৈরি থাকবো। ঠিক আছে, আমি একটা প্ল্যান বানাচ্ছি কি করে ওর সাথে কথা বলে কিছু বার করা যায়। কৌশিক, মেয়েটা কি বললো তোমায়? সেরকম কিছু না স্যার, তবে বলল যে মৃত্যুঞ্জয় নামে একটা ছেলে প্রিয়াকে আধ্যাত্মিকতার দিকে টানছিল। শেষের দিকে ওনাকে এসব নিয়ে এত আগ্রহী পড়েছিল যে পড়াশোনা করতো না। আর সেটা টিভি বা ইউটিউব চ্যানেল দেখে নয়, কেউ প্রিয়াকে সরাসরি প্রভাবিত করছিল।
একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। আজকালকার ছেলেমেয়েরা এত অল্প বয়সে আধ্যাত্মিক জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, কিন্তু এর কারণ কি? নিশ্চয়ই এমন কোনো জিনিস দিয়ে ওদের টানা হচ্ছে যেটা এই প্রজন্মের মনের মধ্যে খুব গভীর সমস্যা, যার সমাধান করেছে এরা, এবং ওদের বিশ্বাস অর্জন করে ওদেরকে সেই অন্ধকার পথে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সুরজিৎবাবু বেশ হতাশ হয়ে উঠে পড়লেন। দেখো পার্থ, এখন তুমি ভরসা। আমরা তো আর মনস্তত্ত্ববিদ নই যে সব বুঝে যাব। মনের ভেতর বোঝার সাধ্য আমাদের নেই। কোনো খুন হলো, মারামারি হলো, সেসবের সমাধান আমরা করতে পারি, কিন্তু এই সব রহস্যের সমাধান করা আমাদের সাধ্য নয়। সো ঠিক আছে, আমি দেখছি, আমায় 2-1 দিন সময় দাও। আর কথা না বাড়িয়ে সুরজিৎবাবু উঠে পড়লেন। সুরজিৎবাবু বেরিয়ে যাবার পরে আমি স্যারের সাথে কম্পিউটারে বসলাম। স্যার বললেন সুরজিৎবাবু পেন ড্রাইভ করে প্রিয়ার ল্যাপটপ থেকে আর শোভন কাঞ্জিলালের মোবাইল থেকে অনেক ছবি আর ডকুমেন্ট দিয়ে গেছেন, ওগুলো সব কম্পিউটারে তুলে রাখতে। আমি কপি করতে বসিয়ে স্যারকে বললাম, স্যার আপনার কি মনে হয় সন্দীপই এগুলো করিয়েছে? না, তা ঠিক নয়, তবে এই সন্দীপ অনেক কিছুই জানে। ওকে ঘাঁটালে আমরা আসল জিনিসের সন্ধান পেলেও পেতে পারি। কিন্তু আপনি ওর থেকে সব কিছু বার করবেন কিভাবে? আমি করব না, তুমি করবে। আমি অবাক চোখে স্যারের দিকে তাকালাম। স্যার বোঝাতে শুরু করলেন, ও এবার ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছে, তুমি ওকে একটা কোচিং ইনস্টিটিউটের নাম করে ফোন করবে, কেমন? আর ওকে বোঝাবে যে তোমাদের ইনস্টিটিউট কত বড় এবং জনপ্রিয়। তারপর তুমি ওকে বলবে তোমরা ছাত্রদের ইন্টারভিউ নাও ভর্তি করার জন্য, এবং ওকে ডেকে পাঠাবে। সেই ইন্টারভিউটা আমি নেব। আমি কি করে কোচিং ইনস্টিটিউটের নামে ফোন করব? আমার তো ইংলিশও অত ভালো না। ওসব নিয়ে ভেবো না, তোমায় যা যা শিখিয়ে দেবো তুমি বলবে, তারপর ও রাজি হলে ওকে যেখানে পাঠাতে বলবো পাঠিয়ে দেবে। আমি একটু ভাবুক হয়ে মাথা নাড়লাম। বুঝলাম জিনিসটা অতটাও সোজা হবে না। একবার সন্দেহ হলেই মিহিরবাবু কিন্তু ফোন কেটে দেবেন। সুরজিৎরা অনেক তথ্য সংগ্রহ করেছে ওদের ল্যাপটপ আর ফোন থেকে, এগুলো একটু খুঁটিয়ে দেখো যদি কাজের কিছু পাওয়া যায়। আমি ফোল্ডারগুলো এক এক করে খুলে দেখতে লাগলাম। প্রিয়া দত্তের ল্যাপটপে পাওয়া অনেকগুলো লিঙ্ক একটা ডকুমেন্টে রয়েছে। এছাড়াও আরেকটা ডকুমেন্টে শোভনের ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো। এখানে দেখা যাচ্ছে শোভন কোনো একটা গ্রুপের সদস্য ছিল, যে গ্রুপে ও সারাদিনে অনেকটা সময় কাটাতো। এই গ্রুপটির অ্যাডমিন মৃত্যুঞ্জয় নামক একজন লোক। কিন্তু এই গ্রুপটিতেও কিসের জন্য ঢুকেছিল এবং এখানে ঠিক কী করতো সেটা মেসেজ পড়ে বোঝা মুশকিল, কারণ গ্রুপটির বেশিরভাগ মেসেজই মুছে ফেলা হয়েছে। অন্যান্য গ্রুপগুলোর সব মেসেজ থাকলেও শুধু এটিরই মুছে ফেলা হয়েছে। প্রিয়ার ল্যাপটপ থেকে যা যা পাওয়া গেছে সেখানে আধ্যাত্মিকতা সম্বন্ধে, মৃত্যু সম্বন্ধে নানান তথ্য রয়েছে, এবং নিজের জীবনের উপর নিজেকে কি করে কন্ট্রোল নিতে হবে সেই নিয়েও অনেকগুলো লিঙ্ক পাওয়া গেল। আমি একে একে সবগুলো পড়ে শোনালাম স্যারকে। স্যার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, যে গ্রুপটির কথা বললে ওতে কোনো ছবি নেই? হোয়াটসঅ্যাপ ডিসপ্লে পিকচারটা কি ওটার? আমি ডিপিটাকে খুলে বড় করতেই আমার চোখে বিস্ময় ফুটে উঠল। স্যার বললেন, কি হলো? আমি কম্পিউটারটা একটু কাত করে স্যারকে ছবিটা দেখাতেই স্যার লাফিয়ে উঠলেন। আরে, এ তো সেই ট্যাটু যা সব মৃতদেহের ঘাড়ে রয়েছে। তার মানে এটা একটা দলেরই কাজ। এই ছেলেগুলো এই দলে যুক্ত হয়ে পড়ার ফলে এরা এমন কিছু করছে যে এদের আত্মহত্যা করতে বাধ্য হতে হয়েছে। এই ছবিটা কিসের সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। আচ্ছা, কিন্তু এরকম কিছু তো আপনি ইন্টারনেটে পাননি বলেছেন। আমি খুঁজেছি, কিন্তু আরও খুঁজতে হবে। যেভাবে এই অল্প বয়সী ছেলেমেয়েগুলো নিজেদের প্রাণ দিচ্ছে সেটা দেখে আর হাত গুটিয়ে বসে থাকা যায় না। তুমি সন্দীপকে ফোনটা করো, বাকিটা আমি দেখছি ওর থেকে কি বার করা যায়। কাল এসে তোমায় শিখিয়ে দেবো কি বলবে। আর ঘরে বসে ফাইল ঘাটার সময় নেই যদি এই মৃত্যুলীলা আটকাতে হয়। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, উত্তেজনা হচ্ছে ভেতরে। এইরকম একটা কেস যেখানে কিছু নাবালক নাবালিকার জীবনহানি ঘটছে, তাকে আটকাতে পারার পথে যদি স্যারকে একটু সাহায্য করতে পারি, আমি মনে মনে নিজেকে ধন্য মনে করব। পরদিন যখন এলাম, স্যার আমাকে তালিম দিয়ে দিল কিভাবে সন্দীপবাবু ও মিহিরবাবুকে বুঝিয়ে শুনিয়ে স্যারের কাছে আনতে হবে। বাংলা ভাষাতেই কথা বলতে হবে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কঠিন ইংরাজি শব্দ ব্যবহার করতে হবে যাতে মনে হয় এই বিষয়ে আমি একজন এক্সপার্ট। টার্মসগুলো লিখে নিলাম আমি, যাতে 2-1বার ঝালিয়ে নিলাম।
করতে হবে আমরা ক্লাস 10 থেকে 11-এর ভর্তির সময় স্টুডেন্টদের কোন বিভাগ নিয়ে পড়াশোনা করা উচিত সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের প্রফেসর তার কাউন্সেলিং করান। স্যারের শেখানো মতো আমি মিহিরবাবুকে ফোন করলাম। মিহির সেন একজন জনপ্রিয় অভিনেতা, তার সামনে ফোন করে অভিনয় করা তো সহজ ব্যাপার নয়। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। স্যারকে দু একবার বলেছিলাম আপনি নিজেই ফোন করলেন না কেন, অন্তত আমার থেকে বেটার করতেন। কিন্তু স্যার চান এগুলো আমিই করি, কারণ এবার থেকে স্যারের এই ধরনের কাজগুলো নাকি আমাকে দিয়েই করাবেন ভাবছেন। তাই এই সূত্রে আমার শেখাটাও হয়ে যাবে। জোরে একটা বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজের স্নায়ুগুলোকে সতেজ করে নাম্বারটা ডায়াল করলাম। নম্বরটা সুরজিৎবাবুই দিয়ে গেছেন। 3 বার বাজার পরে একজন কেউ ফোনটা ধরল। হ্যালো, হ্যাঁ আমি কি সন্দীপ সেনের সঙ্গে কথা বলছি? না, আমি ওর বাবা মিহির সেন বলছি। কে বলছেন? নমস্কার স্যার, আমি বিকাশ বলছি কেরিয়ার গ্রোথ সেন্টার থেকে। সন্দীপের ইনফরমেশান আমরা স্কুল থেকে পেয়েছি। ও নিজের ক্লাসে বেশ ভালো ফল করেছে টেস্ট পরীক্ষায়, সেই জন্য আমাদের তরফ থেকে একটা দারুণ অফার পাচ্ছে। হ্যাঁ, তো কি অফার পাবে ও? হ্যাঁ স্যার, ও আমাদের থেকে প্রথমেই একটা কাউন্সেলিং সেশন পাবে। আমরা ক্যান্ডিডেটের সাথে কথা বলে তার ভালো লাগা খারাপ লাগারগুলো সবটা বোঝার চেষ্টা করি এবং তাকে সঠিক কেরিয়ার বেছে নিতে সাহায্য করি। আপনার ছেলেকে আমরা প্রথমে কাউন্সেলিং করব, তারপর 11-এ ভর্তি হলে আমাদের ইনস্টিটিউট থেকে ওকে 90% স্কলারশিপ দেওয়া হবে। আমাদের এখানে সব বিষয় এক্সপার্ট ফ্যাকাল্টি আছে স্যার। আচ্ছা, আপনাদের কি কোনো ওয়েবসাইট আছে? এই প্রশ্নটার জন্য আমি একদমই তৈরি ছিলাম না। শুনেই স্যারের দিকে তাকালাম। ফোনটা অবশ্যই স্পিকারে দেওয়া ছিল। ফোনটা মিউট করে স্যার আমাকে বলে দিলেন কি বলতে হবে। এদিকে মিহিরবাবু 2 বার হ্যালো হ্যালো করে ফেলেছেন অলরেডি। হ্যাঁ সরি স্যার, একটা কল এসে গেছিল। আমাদের কোনো অনলাইন প্রেজেন্স নেই স্যার। আমরা এডুকেশনকে এখনও ব্যবসা বানিয়ে ফেলিনি, তো তাই ভালো ছাত্র পড়িয়ে যেটুকুনি নাম হয়েছে তাতেই আমাদের ছাত্র সংখ্যা বেড়েছে। আর তাছাড়া আমাদের মালিক পুরনো ধারায় বিশ্বাসী, তাই অনলাইন প্রেজেন্স নেই স্যার। আপনি রাজি থাকলে আমরা আমাদের এক্সপার্টের সাথে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করাবেন স্যার? মিহিরবাবু বোধহয় একটু ভাবলেন, তারপর ইতস্তত কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, কাউন্সেলিংটা করতে তো কিছু টাকা পয়সা লাগবে না, করে দেখি, ভালো লাগলে তারপর ভাবা যাবে। ঠিক আছে? আমি এই কথাটাতে একটু ভরসা পেলাম। বললাম, হ্যাঁ সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আপনার ছেলের নামে আমি তাহলে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিই, আর টাইম আর লোকেশন আপনাকে জানিয়ে দেবো। স্যার যে আমার কথা বলার ধরনে খুশি হয়েছেন সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, বাহ, এই তো হয়েছে, করতে করতে আরও শিখে যাবে। এবার এই সন্দীপের থেকে আমি অনেক কিছু বার করতে হবে, বুঝেছ? কাল দেখছি কি করা যায়। থ্যাংক ইউ স্যার। কেমন লাগছে বন্ধুরা? নিশিডাক গল্পের আড্ডায় আজকে চলছে সুলেখক কৌশিক মজুমদারের কলমে ডক্টর পার্থ সিরিজের প্রথম গল্প কালান্তক রহস্য। গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ। গল্পের অন্তিম পর্ব নিয়ে ফিরে আসবো আগামীকাল রাত ঠিক 8টায়। গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক 8টায় কালান্তক রহস্য গল্পের অন্তিম পর্ব নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায়।